এপিসোড ১-এর শুরুতে নিউজে দেখানো হয় এখন পর্যন্ত ১০ জন ভিকটিম নিখোঁজ হওয়ার রিপোর্ট পাওয়া গেছে। একই সময় আমরা দেখি হাং নামের একজন লোক একটি নির্জন রাস্তায় দাঁড়িয়ে কথা বলছিল। তখনই একটি ক্যাপ পরা সিরিয়াল কিলার তাকে পিছন থেকে অ্যাটাক করে আর অজ্ঞান করে ফেলে। এরপর সে হাংকে একটি স্ট্রেচারের সঙ্গে বেঁধে ফেলে এবং তার শরীর থেকে ৪ বোতল রক্ত বের করতে শুরু করে। এই সিরিয়াল কিলারের নাম ছিল লি গিয়ম, যে তার ভিকটিমদের উপর সার্জারি চালায়। বর্তমানে সে একটি পুরাতন বাংলো বাড়িতে চেং নামে এক ভিকটিমের উপর সার্জারি করার জন্য প্রস্তুতি নিচ্ছিল। ঠিক তখনই সেখানে একটি পুলিশের ফোর্স অভিযান চালায়। তারা খুব সতর্কতার সাথে বাড়িটিকে ঘিরে ফেলে এবং আস্তে আস্তে বাড়ির ভিতরে ঢুকতে শুরু করে। ঠিক সেই সময় এন্ট্রি হয় প্রসিকিউটর চাইয়ানের। সেও পুলিশের সঙ্গে গিয়মকে গ্রেফতার করার জন্য এসেছিল, কিন্তু গিয়ম এখানে একটি অদ্ভুত আচরণ করতে থাকে। তারা যখন তাকে হাতে নাতে ধরে এবং তাকে বলে তার হাতে যে জিনিসটা আছে সেটা ফেলে দেওয়ার জন্য, সে খুব শান্ত থাকে এবং বলে তাকে যেন সার্জারিটা সম্পূর্ণ করতে দেওয়া হয়, কারণ তার এই সার্জারি যদি অন্য কেউ কন্টিনিউ করে তাহলে পেশেন্ট মারা যাবে। তার এই পদ্ধতির সঙ্গে অন্য কোনো পদ্ধতি মিক্স হলে প্রবলেম আছে। এছাড়াও গিয়ম চাইয়ানকে চিনে ফেলে এবং তার নাম ধরে ডাকে। এরপর পুলিশ সঙ্গে সঙ্গে গিয়মকে গ্রেফতার করে। চাইয়ান অনেকটা অবাক হয়, কারণ সে তাকে চিনত না। একই সঙ্গে পুলিশ সেখানে ফ্রিজের মধ্যে থাকা অনেকগুলো লাশের টুকরো জমাট অবস্থায় উদ্ধার করে। পরের সিনে আমাদের একজন ডিফেন্স লয়ারকে দেখানো হয়, যার নাম পার্ক হানজুন। সে টাকার জন্য এমন একটি মামলা দিতেছে যেটা কিনা মিডিয়া জানত সম্পূর্ণরূপে অন্যায় ছিল। আসলে হানজুনের মেয়ে মিনসিও একটি বিরল রোগে ভুগছে, যেটার নাম বেডরিন ডিজিজ, যেটার ফলে ধীরে ধীরে শিশুর বিকাশের অবনতি ঘটে এবং এক পর্যায়ে শিশু মারা যায়। আর এই রোগের এখনো কোনো চিকিৎসাও তৈরি হয়নি। এই ছোট্ট মেয়ে মিনসিওর মাও নিজেও একজন ডাক্তার ছিলেন, আর সেই একই হাসপাতালে থেকে তার মেয়ের চিকিৎসা এবং দেখভাল করতেন। আমরা দেখি যে পার্কে একজন ডাক্তার, যার নাম মুন ছিল, আশ্বাস দিয়েছে বেডরিন ডিজিজের চিকিৎসা পাওয়া যেতে পারে, কিন্তু তার জন্য পার্ককে ২০ লাখ টাকা জোগাড় করতে হবে। এই কারণে সে যে কোনো ধরনের মামলা নিতে শুরু করে, যাতে করে সে তার মেয়ের চিকিৎসা ভালোভাবে করতে পারে। কিন্তু ফি দেওয়ার পর থেকেই ডাক্তার মুন নিখোঁজ হয়ে যায়। এরপর প্রসিকিউটর চাইয়নের অফিস দেখানো হয়। সেখানে সে তার জুনিয়রদের এই কেসের দায়িত্ব দেয়। তারা সমালোচনা করে যে চাইয়ন একটি বড় ব্যবসায়িক গ্রুপের মালিকের পরিবারের মেয়ে হওয়া সত্ত্বেও মামলাগুলো খুব ন্যায্যভাবে সামলায়। হয়তো সে সত্যি ন্যায় বিচারের জন্য কাজ করে, অথবা এটা হতে পারে তার কোনো প্রমোশনের জন্য সাজানো একটি নাটক। এরপর চাইয়ন গিয়মের সঙ্গে দেখা করে আর তাকে জিজ্ঞাসা করে সে তাকে কিভাবে চিনে। এবার জবাবে গিয়ম বলে সে একটি আর্টিকেলে তার সম্পর্কে পড়েছে। সে গিয়মকে জিজ্ঞাসা করে কতজনকে এভাবে মার্ডার করেছ। গিয়ম বলে মার্ডার কেন বলছো, রিসার্চ বলো। চাইয়ান একে সাইকো কিলার ভাবছিল আর বলছিল যে সে হয়তোবা তার সময় নষ্ট করছে। সে তাকে ডিরেক্ট কথা বলার জন্য বলে। কথাবার্তা এক পর্যায়ে গিয়ম একটি খাতায় 17 ভার্সেস 17 লেখে। তারপর সে বলে আমি 10 জন নয় 17 জনকে হত্যা করেছি, আর এই 17 জন ভিকটিমের উপর সে বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট চালিয়েছিল। সে বলে 17 - 17 হিসাবে গেলে আমি 0 জনকে হত্যা করেছি। এসব কথা শুনে চাইয়ান তার রিসার্চে কোনো আগ্রহই দেখায় না, বরং সে জিজ্ঞাসা করে সে কি আগে ভিকটিমদের হত্যা করেছিল, তারপর তাদের উপর সার্জারি করেছে, নাকি জীবিত মানুষদের উপরই এক্সপেরিমেন্ট চালিয়েছে। এই প্রশ্ন শুনে গিয়মের মেজাজ পুরোপুরি খারাপ হয়ে যায়, কারণ সে শুধু নিজের রিসার্চ নিয়ে কথা বলতে চেয়েছিল। এরপর সে আর কোনো প্রশ্নের উত্তরই দেয় না। তারপর আবার পার্কে দেখানো হয়। সে তার মেয়ের সঙ্গে দেখা করার জন্য এসেছিল। মেয়ের এই অবস্থা দেখে তার খুব বেশি কষ্ট হয়। তার মেয়ে বলে সে স্বাভাবিক শিশুদের মতো স্কুলে যেতে চায়। পার্ক তাকে প্রমিস করে যে সবকিছু ঠিক করে দেবে। ঠিক সেই সময় তার কাছে রিপোর্টার জো এর ফোন আসে। একসময় জয় একজন ভালো ও সৎ রিপোর্টার ছিল, কিন্তু কিছু প্রসিকিউটরের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়ায় সে তার চাকরি হারায়। এখন সে শুধু আর্টিকেল লেখে এবং টাকার জন্য কাজ করে। রিপোর্টার জো পার্কের সঙ্গে দেখা করে, কারণ সে চায় পার্ক যেন গিয়মের কেসটি লড়ে। এর বিনিময়ে গিয়ম পার্ককে সেই 20 লাখ টাকা ফিরিয়ে দেবে, যা সে ডাক্তার মুনকে দিয়েছিল। এছাড়াও জো জানায় গিয়ম ডাক্তার মুনকে হত্যা করেছে, সেই কারণে সে নিখোঁজ ছিল। এই কথা শুনে পার্ক অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ মুন তার মেয়েকে বাঁচানোর জন্য প্রমিস দিয়েছিল, কিন্তু এখন সে আর জীবিত নেই। তাই পার্ক সব প্রশ্নের উত্তর জানার জন্য গিয়মের সঙ্গে দেখা করার জন্য রাজি হয়ে যায়। অন্যদিকে চাইয়ন তার জুনিয়রদের বলছিল আজকের মিটিংয়ের পরই গিয়মের কেসটি তাদের হাতে তুলে দেওয়া হবে। এই কারণে চাইয়ন গিয়মের সঙ্গে আরেকটি মিটিংয়ের ব্যবস্থা করতে বলে, কিন্তু তার জুনিয়র তাকে জানায় যে আজ গিয়মের সঙ্গে দেখা করার জন্য ডিফেন্স লয়ার পার্ক হানজুন আসছেন। এই কথা শুনে চাইয়ন সঙ্গে সঙ্গে চিফ প্রসিকিউটরের কাছে যায় আর তাকে বুঝায় যে গিয়মের মামলাটি যেন তাকেই প্রসিকিউট করতে দেওয়া হয়, কারণ অন্য যে কোনো লয়ারকে পার্ক চোখের পলকেই হারিয়ে দেবে। প্রসিকিউটর প্রথমে বিষয়টি মানে না, কিন্তু চাইয়ন তাকে কোনোভাবে রাজি করে ফেলে। এরপর পার্ক এবং জো গিয়মের সঙ্গে দেখা করতে আসে। পার্ক জিজ্ঞাসা করে সে কেন ডাক্তার মুনকে হত্যা করেছিল আর বেডেন ডিজিজ চিকিৎসা সম্পর্কে সে কি বা জানে।
এর জবাবে গিয়ম বলে মুনার কাছে আসলে ব্রেন ডিজিজের কোনো চিকিৎসাই ছিল না, কিন্তু সে মিনসিওর চিকিৎসা করতে পারবে। কিন্তু পার্কের কাছে সবকিছু অদ্ভুত মনে হচ্ছিল। সে গিয়মকে জিজ্ঞাসা করে, তুমি আমার মেয়ের নাম কিভাবে জানলে? সে গিয়মকে একটুও বিশ্বাস করতে পারছিল না। তখন গিয়ম বলে সে ইতিমধ্যে কয়েকজন রোগীকে সুস্থ করে তুলেছে যারা এরকম মারাত্মক রোগে ভুগছিল। এরপর গিয়ম পার্কে জানায় সে চাইলে গিয়ে ওই সার্ভাইভদের সঙ্গে দেখা করতে পারবে। এই মিটিংয়ের ঠিক পরেই পার্ক 10 লাখ টাকা পেয়ে যায়। তখন সে রিপোর্টার জোকে জিজ্ঞাসা করে, এই পুরো বিষয়টির সঙ্গে তোমার সম্পর্ক কি? তখন সে জানায় গিয়ম গ্রেপ্তার হওয়ার 1 সপ্তাহ আগেই জোকে হায়ার করেছিল যাতে সে গিয়মের চিকিৎসা পাওয়া রোগীদের খুঁজে বের করে তাদের নিয়ে আর্টিকেল লিখতে পারে। কিন্তু এখন পর্যন্ত জো শুধু 2জন রোগীকে খুঁজে পেয়েছে। একজনের নাম হলো চেং আর আরেকজন ছিল পোলিও আক্রান্ত ছেলে নাম সেংবু। এরপর তারা 2জন চেংয়ের সঙ্গে দেখা করার জন্য হাসপাতালে যায়। চেংয়ের ওয়াইফ জানায় যে এখন সে অনেক ভালো আছে, কিন্তু গিয়ম কিভাবে তার স্বামীর চিকিৎসা করেছিল সে সম্পর্কে তার কোনো ধারণাই নেই। সে অনেক বেশি কষ্টের মধ্যে ছিল, আর আমি বলেছিলাম এই কষ্ট থেকে আরাম পাওয়ার জন্য যা করা লাগে করো। আর সে আরও জানায় গিয়ম সম্পর্কে সে জানতে পেরেছে চেংবুর মায়ের কাছ থেকে, যিনি কাছের একটি হেয়ার সেলুনে কাজ করতেন। তার ছেলে সেংবু পোলিওতে আক্রান্ত ছিল, আর গিয়মি তাকে সুস্থ করেছিল। অন্যদিকে চাইয়নের ইনভেস্টিগেশনে দেখা যায় একজন পুলিশ জানায় ফ্রিজে রাখা লাশগুলোর মধ্যে একটি বিশেষ কম্পাউন্ড পাওয়া গেছে যা সব লাশের মধ্যেই ছিল। এই কম্পাউন্ডটি রিসেন্ট আমেরিকাতে আবিষ্কার হয়েছে, কিন্তু গিয়ম এই কম্পাউন্ডের ব্যাপারে আগে থেকেই জানতো, কারণ সে একজন টপ ক্লাস মেডিকেল স্টুডেন্ট ছিল। তবে হঠাৎ করে সে 3 বছরের জন্য কোমায় চলে যায়, আর সেই সময় সে তার মাকেও হারায়। মা ছাড়া আর তার কেউই ছিল না। এইসব ইনফরমেশন পাওয়ার পর চাইওয়ান ওই 60টি লাশের ভিকটিমদের প্রোফাইল দেখে। সেখানে সে একটি বিষয় সবার মধ্যে মিল খুঁজে পায়, তাদের প্রত্যেকেরই কোনো না কোনো ক্রিমিনাল রেকর্ড ছিল। এরপর চাইওয়ানের কাছে চিফ প্রসিকিউটর ফোন করেন। তিনি বলেন গিয়মের কাছ থেকে বাকি 10জন ভিকটিমদের মৃতদেহের অবস্থা বের করতে হবে, কারণ মিডিয়া প্রচুর চাপ দিচ্ছে। এরপর পার্ক এবং জো সেই হেয়ার সেলুনে যায়, কিন্তু সেখানে এখন আর সেংবুর মা কাজ করে না। এমনিকি রেসিপশনে তাদের কোনো তথ্য পাওয়া যায়নি। তবে তারা সেংবুর মায়ের আঁকা একটি ছবি খুঁজে পায়, যেখানে একটি লোকেশনের কথা ইঙ্গিতে আঁকা ছিল। এরপর চাইওয়ান আবার গিয়মের সঙ্গে দেখা করতে যায়। এবার সে তার চিকিৎসা এবং রিসার্চের ব্যাপারে আগ্রহ দেখায়। এতে গিয়ম অনেক বেশি খুশি হয় এবং জানায় সে তার গবেষণার জন্য তরল বর্জ্য লিকুইড ওয়েস্ট ফেলে দিয়েছিল একটি মৃত প্লান্টে। কিন্তু পরের দিন সেই গাছটি আবার বেঁচে উঠেছিল। একইভাবে সেই তরল ব্যবহার করে সে একটি আহত বিড়ালকেও সুস্থ করে তোলে এবং একটি মৃত ঠান্ডা মাছকেও জীবিত করে ফেলে। চাইওয়ান আর ভান করতে পারছিল না। সে তার আগ্রহ দেখানো বন্ধ করে ফেলে এবং বলে, শুধু ক্রিমিনালদের হত্যা করলে যে তোমার শাস্তি কমে যাবে এমনটা না। কিন্তু তখনই গিয়ম জানায় যে সে ইচ্ছা করেই গ্রেপ্তার হয়েছে। সে আগেই ভেবেছিল তার শেষ এক্সপেরিমেন্টের পর সে অবশ্যই ধরা পড়বে এবং তখন সে সারা পৃথিবীকে তার যোগ্যতার কথা জানাবে। কিন্তু চাইওয়ানের কাছে এগুলো কোনো ট্যালেন্ট নয়, এগুলো ছিল মার্ডার। তাই সে গিয়মের কাছে বাকি মৃতদেহগুলোর অবস্থা জানতে চায়। এরপর আমরা দেখি চাইওয়ানের টিম একটি লোকেশনে যায়। তারা সেখানে অনেক খোঁজাখুঁজি করে এবং এক পর্যায়ে লাশের লোকেশন খুঁজে পায়, আর ধীরে ধীরে লাশগুলো উদ্ধার করতে শুরু করে। অন্যদিকে আমরা দেখি পার্ক সেংবুর লোকেশন খুঁজে পায়। সে সেংবুকে ইনস্টাগ্রামে হুইলচেয়ারে বসা অবস্থায় দেখেছিল। সেই সেংবু এখন তার সামনে নিজের পায়ে হেঁটে আসছে। এটা থেকে সে ভীষণভাবে অবাক হয়ে যায়। একই সঙ্গে তার মনের মধ্যে আশা জাগে গিয়ম তার মেয়েকে হয়তোবা সুস্থ করে তুলতে পারে। সর্বশেষে একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে দেখা যায় গিয়ম মৃতদেহগুলোর লোকেশন দেওয়ার বদলে একটি শর্ত রেখেছিল। সেই শর্ত ছিল চাইয়নকে কোর্টে প্রমাণ করতে হবে যে গিয়ম কোনো ধরনের যন্ত্রপাতি ছাড়াই এই রোগের চিকিৎসা করতে পারে। এপিসোড 2-এর শুরুতে আমরা দেখি পার্ক সেংবুকে অবাক চোখে দেখছিল। সে তার মায়ের সঙ্গে ছিল এবং একদম সুস্থ ছিল। তার মা পার্ককে দেখে কিছুটা ভয় পেয়ে যায় আর পরিচয় জানতে চায়। সিন পরিবর্তন হয়। আমরা দেখি প্রসিকিউটর চাইয়ন বক্তব্য দিচ্ছিল। তারা লাশগুলো কোন কন্ডিশনে পেয়েছে সেগুলো বর্ণনা করছিল আর গিয়মের বলা কথাগুলো মনে করছিল। তখন আমরা দেখি গিয়ম চাইয়নকে তার সাইডে চলে আসার জন্য অফার করেছিল, কিন্তু এতে সে আরও বিরক্ত হয়। প্রেজেন্টে চাইওয়ান গিয়মের জন্য সর্বোচ্চ শাস্তি হিসাবে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য দাবি করে। এরপর অ্যাটর্নি পার্ক আবার গিয়মের সঙ্গে দেখা করে। সে বলে, তুমি কি সত্যি মিনসিওকে সুস্থ করে তুলতে পারবে? সে পুরোপুরি বিশ্বাস করছে না। তখন গিয়ম তাকে অতীতের কথা জানায়। একটি কার অ্যাক্সিডেন্টের পর আমি 3 বছর কোমায় ছিলাম। পরে সে হঠাৎ একদিন জেগে উঠে, তার রক্তে হওয়া মিউটেশনের কারণে। কিন্তু এর পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে তার শরীরের বিভিন্ন জায়গায় যন্ত্রণা হতো। ঠিক যেমনটা তার অ্যাক্সিডেন্টের সময় কষ্ট হয়েছে তেমনটা তার হতো। কিন্তু এর কোনো চিকিৎসা না থাকায় সে নিজের শরীরের উপরে একের পর এক পরীক্ষা চালাতে থাকে, আর শেষ পর্যন্ত সে একটি চিকিৎসা খুঁজে পায়। এসব কিছু শুনে পার্ক গিয়মকে তার ক্লায়েন্ট হিসাবে নিতে রাজি হয়ে যায়। তারপর আমরা দেখি গিয়মকে কোর্টে নিয়ে যাওয়া হচ্ছিল। রাস্তায় অনেক মানুষ তার ফাঁসির জন্য আন্দোলন করছিল। অন্যদিকে পার্ক এই কেসটি নেওয়ার কারণে অনেকে তার এগেইনস্ট ছিল। সিচুয়েশন তার জন্য অনেক বেশি কঠিন হয়ে পড়ছিল।
কোর্টে প্রসিকিউটর চিয়নের কৌশল ছিল যে এটা প্রমাণ করা যে গিয়মের উদ্দেশ্য কোনোভাবেই মানবিক নয়, বরং তা ছিল একটা সাইকোপ্যাথ টাইপের কাজ। সে আসলে এগুলো প্ল্যান করে করেছে এবং প্রতিশোধ নিয়েছে। তার প্রথম ভিকটিম ছিল সেই হিট অ্যান্ড রানের ড্রাইভার, যার কারণে গিয়ম কুমায় চলে গিয়েছিল। আর যদি সত্যি সে শুধু ক্লিনিক্যাল দৃষ্টিভঙ্গি থেকে কাজ করত, তাহলে সে তার ভিকটিমদের উপর এত নির্যাতন চালিয়ে তাদেরকে নির্মমভাবে হত্যা করত না। গিয়ম কিছুই বলে না। তারপর আমরা দেখি হঠাৎ সে হাসতে থাকে, যার কারণে কোর্টের বাকিরা খুব বেশি বিরক্ত হচ্ছিল। পার্ক তাকে ওয়ার্নিং দেয় আর বলে স্বাভাবিক হওয়ার জন্য। এসব করে সে সিচুয়েশন আরও বেশি খারাপ করছে। শেষ চেষ্টা হিসেবে পার্ক ঘোষণা করে যে নেক্সট টাইম সে 6 জন সাক্ষী হাজির করবে, যারা সবাই গিয়মের চিকিৎসায় সুস্থ হয়েছে। তারপর পার্ক আবার গিয়মের সঙ্গে দেখা করে। গিয়ম জিজ্ঞাসা করে সাক্ষীগুলো কারা। পার্ক বলে এখনো খুঁজে পাইনি, খুঁজছি। গিয়ম বলে তার মানে তুমি এমনি এমনি বলেছ। পার্ক জিজ্ঞাসা করে এত নির্দয়ভাবে বডিগুলোকে কাটাছিড়া করার কি দরকার ছিল। গিয়ম বলে যখন একটি এক্সপেরিমেন্টের জন্য ব্যাংকে কাটাছিড়া করা হয় তখনও তো সেম প্রশ্ন আসে। এসব তো আমি আমার এক্সপেরিমেন্টের অংশ হিসাবে করেছি। পার্ক বিশ্বাস করে না আর বলে সত্যি করে বলো, তুমি চাঙ্কের কাছ থেকে প্রতিশোধ নিতে চেয়েছিলে তাই না? তার জন্য তার মার্ডার করেছ। এগুলো তোমার এক্সপেরিমেন্ট কম আর মার্ডার বেশি ছিল। আমার সাথে ডিরেক্টলি সত্যটা বলো, আদারওয়াইজ তোমার মৃত্যুদণ্ড নিশ্চিত। গিয়ং খুব শান্ত থাকে আর বলে আমার কোনো কিছুই আসে যায় না, সমস্যা তো আপনার হবে। মিয়ন্সিকে কিভাবে সুস্থ করে তুলবে? পার্কের সামনে আসলে কোনো বিকল্প নেই। পরে পার্ক তার অফিসে ছিল, তখন তার ওয়াইফ সেখানে আসে আর বলে 17 জনকে মার্ডার করেছে, এমন একজন ক্রিমিনালের পক্ষে লড়াই করছো, যার কারণে তোমাকে অনেকে ঘৃণা করছে। তুমি চাইলে কেসটি বাদ দিয়ে দিতে পারো। কারণ পার্কের ওয়াইফও একজন ডাক্তার ছিলেন আর তিনি বিশ্বাস করে ফেলেছিলেন যে তার মেয়ের জন্য আর ডাক্তারিভাবে কোনো কিছুই করা সম্ভব নয়। তখনই পার্ক পাবলিককে প্রভাবিত করার জন্য সিদ্ধান্ত নেয়। সে রিপোর্টার জয়ের সঙ্গে দেখা করার জন্য তার অফিসে আসে। পার্ক ঢুকেই বুঝতে পারে রিপোর্টার জো তার অফিসেই লিভিং রুমের মতো বসবাস করছেন। তারপর সে রিপোর্টার জোকে প্রসিকিউশনের বিরুদ্ধে আর্টিকেল লেখার জন্য বলে। সে বলে সেখানে উল্লেখ করার জন্য চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতিকে সম্পূর্ণভাবে উপেক্ষা করা হচ্ছে। এরকম একটা নিউজ পাবলিশ করা হয়, যা চিফ প্রসিকিউটর পড়ছিল। তার সঙ্গে চাইয়নও সেখানে ছিল। চিফ প্রসিকিউটর বলে রিপোর্টার জো পার্কের সঙ্গে কাজ করছে, যার কারণে আমি রিল্যাক্স থাকতে পারবো না। আমাদের যে কোনো ধরনের ভুল অনেক বড় বিপদ ডেকে আনতে পারবে। তারপর আমরা দেখি গিয়মকে বড় জেলে নিয়ে যাওয়া হয়েছে, যেখানে ঢুকামাত্র অন্যান্য আসামিরা বলছিল এ 17টা খুন করেছে, কিন্তু একে দেখে মনে হচ্ছে না। অন্যদিকে আমরা দেখি রাতে নিনসিওর শরীর অনেক বেশি খারাপ হয়ে যায়। তার মা কোনোভাবে বিষয়টি হ্যান্ডেল দেন। পার্কও সেখানে নিজের মেয়েকে দেখার জন্য হসপিটালে আসে। তারা দুজন বুঝতে পারে তাদের কাছে সময় অনেক কম। পরের দিন পার্ক সেঙ্গুর মায়ের সঙ্গে দেখা করে আর তাকে সাক্ষী দেওয়ার জন্য বলে, কিন্তু সেঙ্গুর মা সাক্ষী দিতে অস্বীকার করেন, কারণ তিনি চান না মানুষ জানুক যে একজন খুনি তার ছেলের ট্রিটমেন্ট করেছে। এর ফলে তার ছেলে সমাজে অনেক বেশি অপমানিত হবে। আরেকজন সাক্ষী হলো মিঙ্গু, যে ব্যাটেন্ডিজাস থেকে সেরে উঠেছে। যে রোগে মিনসিও ভুগছে, কিন্তু সমস্যা হলো মিঙ্গুকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। অন্যদিকে গিয়ম জেলে ছিল, সেখানে 3 জন কয়েদি তার দিকে আর চোখে তাকিয়েছিল। তাদের মধ্যে একজন বলছে একে সুযোগ পেলেই মেরে শাস্তা করব। গিয়মও তাদের দিকে অদ্ভুতভাবে তাকিয়েছিল। পার্ক আবার গিয়ে গিয়মের সঙ্গে দেখা করে আর তাকে বলে, তুমি যে রিসার্চ করেছো সেগুলোর কি কোনো নোট আছে? আমরা সেগুলো আদালতে প্রমাণ হিসাবে জমা দিতে পারি। গিয়ম একটি চিন্তা করে আর বলে, আমার একটি লাল নোটবুক থাকার কথা ছিল, কিন্তু এখন সবকিছু প্রসিকিউটরের কাছে জব্দ করা। পার্কের কাছে কোনো অপশন থাকে না। সে সেই ঘটনাস্থলে যায়, সেখানে গিয়ে রুমের মধ্যে সে বইটি খোঁজার চেষ্টা করে। সেখানে একটি নোট খুঁজে পাওয়া যায়, যেখানে ওই ডিসিজ সম্পর্কে লেখা ছিল। ঠিক তখনই সে বুঝতে পারে কেউ তাকে দেখছে। সে একটি ছেলেকে ফলো করে এবং তাকে কোনোভাবে ধরে ফেলে, যে একটি ডেস্কের উপর দাঁড়িয়ে গিয়মের ক্লিনিকের ভিডিও ধারণ করছিল। সে তাকে নিয়ে পুলিশ স্টেশনে যায়, যেখানে তার ধারণকৃত ভিডিওটি দেখে আর জিজ্ঞাসা করে তার অন্য কোনো উদ্দেশ্য ছিল কিনা। কিন্তু ছেলেটি বলে সে শুধু অনলাইনে ছাড়তে চেয়েছিল যে সে গিয়মের এই ভাইরাল জায়গাটিতে এসেছে, এতে সে ভালো একটি আর্নিংও করতে পারবে। পার্ক তাকে এসব কিছু ডিলিট দেওয়ার জন্য বলে ছেলেটি রাজি হয়ে যায়। অন্যদিকে প্রসিকিউটর চাইয়ন চুপ করে বসে নেই। গিয়মকে চাপে ফেলার জন্য সে তাকে আইসোলেশনে পাঠিয়ে দেয়। সেখানে দেখা যায় কারাগারের অন্য বন্দীরা তাকে টার্গেট করার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়াও প্রসিকিউটর চাইয়ন মানহানির অভিযোগ করে রিপোর্টার জয়ের বিরুদ্ধে। তার অফিসের সার্চ ওয়ারেন্টেরও জোগাড় করে ফেলে, যার কারণে সার্চ ওয়ারেন্ট এনে বাকি পুলিশেরা তার অফিসে ঢোকার জন্য চেষ্টা করে। পার্ক এই বিষয়টি বুঝতে পারে এবং তাড়াহুড়ো করে তাদের অফিসের লোকেশনে পৌঁছায়, কিন্তু এর মধ্যেই অফিসাররা ভিতরে ঢুকে যায়। আর যখন তারা সার্চ করতে যায় ঠিক তখনই পার্ক সেখানে এসে উপস্থিত হয়। সে তাদের প্রথমে বাধা দেয়, কিন্তু তারপর সার্চ ওয়ারেন্ট দেখে অনেক মাথা খাটিয়ে কোনোভাবে একটি টেবিল রক্ষা করে, যেটাতে তাদের মূল ফাইলগুলো ছিল, আর বলে এই টেবিলটি আমার, আমি এখানে কাজ করছি, তাই এই টেবিল বাদ দিয়ে সম্পূর্ণ রুম সার্চ দিয়ে যা নেওয়ার নিয়ে নাও। বাকিরাও তার সঙ্গে আর তর্কে জড়িত হয় না। তারপর রাতে রিপোর্টার জো এবং পার্ক ড্রিঙ্ক করছিল। রিপোর্টার জো বলে চাইয়ন অনেক প্রভাবশালী ফ্যামিলি থেকে বিলং করছে। পার্কও হ্যাঁ বলে।
রিপোর্টার জিজ্ঞাসা করে চাইয়নের সঙ্গে আপনার কী প্রবলেম। পার্ক জানায় যে একসময় আমি তার শিক্ষক ছিলাম একটি ট্রেনিং ইনস্টিটিউটে, সেসব স্টুডেন্ট থেকে অনেক বেশি শার্প ছিল। রিপোর্টার যত অনেক অবাক হয়ে যায় আর বলে সে তার টিচারের সঙ্গে এত রুড কেমনে হলো। পার্ক হাসতে থাকে আর বলে এখন সেই আমার মাথা ব্যথা। তখনই সেখানে এন্ট্রি হয় মিনগিয়কের। মিনগিয়ক একসময় তাদের টিমের মেম্বার ছিল। তারা তাকে আবার টিমে যোগ দেওয়ার জন্য প্রস্তাব দেয়। মিনগিয়ক তাদের হেল্প করার জন্য রাজি হয়ে যায়। পরের দিন মিনগিয়ক সেংবুর মায়ের সঙ্গে দেখা করে এবং তাকে বুঝায় যে সাকির কোনো ধরনের পার্সোনাল ইনফরমেশন পাবলিক করা হবে না, আর যদি সত্যি তার ছেলে সুস্থ হয়ে থাকে তাহলে এই সাক্ষী তাদের প্রয়োজন। সেংগুর মা সাক্ষী দেওয়ার জন্য রাজি হয়ে যায়। তারপর সে তিজিনের সঙ্গে দেখা করে। সং তিজিন, যার কিনা ব্লাড ক্যান্সার ছিল এবং গিয়মের ট্রিটমেন্ট পেয়ে সে সুস্থও হয়ে গিয়েছে। কিন্তু সমস্যা হলো সাংগুর মা এবং তিজিন দুইজনই বলছিল গিয়ম তাদেরকে একটি থ্রেটপূর্ণ লেটার দিয়েছিল। মিনগিয়ক তাদের নিরাপত্তার জন্য নিশ্চয়তা দেয়। এদিকে পার্ক গিয়মের সঙ্গে দেখা করে আর বলে তুমি কি মনে করছো যাদেরকে তুমি সুস্থ করেছো তারা তোমার সাইডে? সে স্মাইল করে। পার্ক তাকে ওয়ার্নিং দিয়ে বলে সমস্ত গবেষণার আইডিয়াগুলো প্রথমে আমার সঙ্গে পরামর্শ করতে হবে। কথা গিয়মের একটু পছন্দ হয় না, কিন্তু সে রাজি হয়ে যায়। এদিকে চাইয়নও উইটনেসদের ইনফরমেশন নিয়ে আসে। তারপর আমরা দেখি পার্ক এবং তার টিম চেংবুর সম্পর্কে কথা বলছিল, যে কিনা 17 বছর বয়সে একবারও মাটিতে পা রাখেনি, বর্তমানে খুব ভালো খেলাধুলা পর্যন্ত করতে পারছে। এই সব কিছু সম্ভব হয়েছে গিয়মের চিকিৎসার কারণে, কিন্তু কিভাবে এটা আমাদের বের করতে হবে। ওতে আমরা এই বিষয়টি রাখবো। মিনগিয়ং বলে গিয়ম যে হুমকি ভরা লেটারগুলো ক্লায়েন্টদের দিয়েছিল সেগুলো সম্পর্কে কি পার্কের ভয় করছে না? পার্ক বলে গিয়ম কখন কি করবে তা বুঝতে পারা অনেক বেশি কঠিন। তারপর পার্ক এবং তার টিম সারা রাত এই বিষয় নিয়ে কাজ করতে থাকে। পরের শুনানিতে সেংবুর মা গিয়ে গিয়মের পক্ষে সাক্ষী দেয় আর ক্লিয়ারলি বলে তার ছেলে হাঁটতে পারত না। তারপর গিয়ম একদিন একটি ইনজেকশন তার ছেলের শরীরে দেয়। তারপর তার ছেলে অজ্ঞান হয়ে যায় এবং সারা রাত জাগে না। কিন্তু তারপর যখন তার ছেলে জেগে উঠে সে গিয়ে দেখে তার ছেলে নিজের পায়ে দাঁড়িয়ে আছে আর এখন পর্যন্ত স্বাভাবিক জীবনযাপন করছে। এরপর তার আর কোনো চিকিৎসাও নেওয়ার প্রয়োজন পড়েনি। পার্ক মনে করে এখন সবকিছু তার পক্ষে, কিন্তু ঠিক তখনই প্রসিকিউটর চিয়ং একটি ফরেন্সিক এক্সপার্ট আনে, যিনি দাবি করেন যে সেংবুর আসলে পোলিও ছিলই না, বরং সে অন্য একটি ডিজিজে ভুগছিল যা চিকিৎসাযোগ্য ছিল। তারপর চাইয়ন সেংবুর মাকে জিজ্ঞাসা করে আগে কোনো চিকিৎসা নিয়েছিলেন কিনা। তার মা বলে এর আগে অনেক চিকিৎসা নিয়েছি। চাইয়ন বলে এগুলো সেই চিকিৎসা ধারাও তো হতে পারে, এর কোনো সিওরিটি নেই যে গিয়মের চিকিৎসা দিয়েই সে সুস্থ হয়েছে। তারপর তারা সং টিজনের জন্য অপেক্ষা করে, কিন্তু পরবর্তীতে যখন সে আসে সে সাক্ষী দেওয়া থেকে বিরত থাকে, কারণ সে ভয় পেয়ে গিয়েছিল। কিন্তু প্রসিকিউটর চাইয়ন এই সুযোগ হাতছাড়া করে না। সে বিচারককে রাজি করায় আর সং টিজিনকে সাক্ষী দিতে হয়। চাইয়ন তাকে জিজ্ঞাসা করে তুমি গিয়মের কাছ থেকে ট্রিটমেন্ট নিয়েছো? সং টিজন বলে হ্যাঁ, কিন্তু আমি সম্পূর্ণরূপে সুস্থ হইনি। আমি এখনো মেডিকেলে যাই ট্রিটমেন্ট নেওয়ার জন্য। আর এ কোনো ডাক্তার না, এ একজন প্রতারক, যে কিনা আমার পার্সোনাল ইনফরমেশন নিয়ে আমাকে হুমকি দিয়েছিল। কোর্ট থেকে চলে যাওয়ার পর সং টিজিনকে পার্ক আটকায় আর বলে এমনটা কেন করলে? সং টিজিন বলে আমি কোনো ভুল করিনি, আমার অসুখ আবার ফিরে এসেছে আর আমার অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। তাদের এসব কথা চাইয়নও শুনে ফেলে। শুনানির পর প্রসিকিউটর চাইয়ন আবার টিজিনের সঙ্গে কথা বলতে যায়। তখন সে প্রকাশ করে সে কখনো বিশ্বাস করেনি যে গিয়ম তাকে পুরোপুরি সুস্থ করতে পেরেছে। এজন্য সে তার চিকিৎসা আবার শুরু করে এবং এভাবেই তার রোগ আবার ফিরে আসে। তখন চাইয়নের মনে পড়ে গিয়ম তাকে ওই দিন সতর্ক করেছিল যে চেংকে অন্য কারো দ্বারা অপারেশন করানো যাবে না, এতে করে তার চিকিৎসার মধ্যে বাধা হবে এবং তার জিনিসটা নষ্ট হয়ে যাবে। চাইয়ন তাকে বলে এতে গিয়মের কোনো দোষ নেই, দোষটা ছিল তোমারই। অন্যদিকে পার্ক আবার গিয়মের সঙ্গে দেখা করে। পার্ক এবং গিয়ম একজন আরেকজনের উপর রাগ করছিল। তারা দুইজন তর্কে বিতর্কে জড়িয়ে পড়ে। পার্ক বলে সবকিছু হচ্ছে তোমার কারণে কেসটি হাত থেকে বের হয়ে যাচ্ছে। গিয়ম জোর দিয়ে বলে তার একমাত্র লক্ষ্য হলো মানুষের চিকিৎসা করা, কিন্তু পার্ক তাকে বিশ্বাস করে না। সে বলে এত ভালো সাজার বাহান বাদ দাও, আর তোমার মূল উদ্দেশ্য কি সেটা বলো। শেষ পর্যন্ত গিয়ম জিজ্ঞাসা করে আমার মূল উদ্দেশ্য জানার মতো শক্তি কি তোমার আছে? তুমি কি এসব কিছু শুনে হ্যান্ডেল করতে পারবে? এপিসোড 3-এর শুরুতে গিয়ম হানকে বলে চলো এখন থেকে আমরা একসাথে কাজ করি, আমাকে একটি মেডিকেল ডেমনস্ট্রেশন করার সুযোগ দাও। আগের রুগীদের রেকর্ড ব্যবহার করে। পার্ক বলে এটা অনেক হার্ড হবে পারমিশন ম্যানেজ করা, আর পাবলিকেরও জানা হয়ে যাবে তুমি কিভাবে চিকিৎসা করো। গিয়ম বলে আমি তো এটাই চাই। পার্ক জিজ্ঞাসা করে এখন তুমি এটা বলো না যে তুমি একাই চিকিৎসা করে সম্পূর্ণ সুস্থ করতে পারো। গিয়ম স্মাইল করে আর মাথা নাড়ে। তারপর রাতে রিপোর্টার জো নিউজ দেখছিল, যেখানে রিপোর্টাররা সমালোচনা করছিল সম্পূর্ণ সুস্থ হওয়া নিয়ে। রিপোর্টার জো বলে কোনো কিছুই প্ল্যান অনুযায়ী হচ্ছে না, কারণ প্রসিকিউটর চা ঝামেলা করছে। সে মিনগিয়ংকে জিজ্ঞাসা করে প্রসিকিউটর চাকে চিনো কিনা। সে বলে তাকে সোশ্যাল মিডিয়ায় সার্চ দিয়েছি আর এই প্রথমবার কোর্টে দেখা হয়েছে। সে অনেক গর্জিয়াস আর রিচ ফ্যামিলি থেকে বিলং করে। জো বলে হ্যাঁ, এর জন্যই তার মধ্যে এত অ্যাটিটিউড। মিনগিয়ং বলে অ্যাটিটিউড না, কিন্তু সে অনেক ইমপ্রেসিভ।
পরের দিন প্রসিকিউটর চায়ের সঙ্গে দেখা করার জন্য তার বাবা আসেন, কিন্তু সে তার বাবাকে দেখে খুশি থাকে না। সে চায় না কেউ তাকে তার বাবার সঙ্গে দেখুক আর আজেবাজে কোনো নিউজ পাবলিশ করুক। তার বাবা তাকে রিকোয়েস্ট করেন কোম্পানিতে জয়েন করার জন্য, কিন্তু চা বলে আমি যেখানে আছি সেই প্রফেশনেই খুশি আছি, আর তাকে চলে যাওয়ার জন্য বলে। অন্যদিকে পার্ক তার ওয়াইফকে এনে ওইসব পেশেন্টের লিস্ট দেয় যাদেরকে গিয়ম সুস্থ করেছে, তাকে দেখার জন্য বলে, কিন্তু তার ওয়াইফ অনেক বেশি রাগ করে আর বলে, আমিও একজন ডাক্তার আর আমি বুঝতে পারছি ওইরকম কোনো কিছুই কাজ করবে না, তাও তুমি ওই ক্রিমিনালকে বাঁচাচ্ছ। সে রাগ করে চলে যায়। রাতে প্রসিকিউটর চা ইন্টারভিউ দেখে, যেখানে বেক নামে একজন পলিটিশিয়ান গেস্ট হিসাবে ছিল। তখন আমাদেরকে একটি ফ্ল্যাশব্যাক সিন দেখানো হয়। প্রসিকিউটর চা চিফ প্রসিকিউটরের সঙ্গে একটি প্ল্যান করেছিল, যেখানে আমরা দেখি প্রসিকিউটর চা বেককে কল করে বলে যে ইন্টারভিউতে গিয়ম সম্পর্কে বলার জন্য এবং তার মৃত্যুদণ্ডের জন্য দাবি করার জন্য। এর ফলে সামনের ইলেকশনে জনগণের ভালো সাপোর্ট পাবে। প্রেজেন্টে ঠিক এমনটাই হয়। বেক বলে যে ন্যায় বিচার হিসাবে তার মৃত্যুদণ্ডই হবে সারা পানিশমেন্ট। প্রসিকিউটর চা ওইসব কিছু দেখে অনেক এনজয় করছিল, কিন্তু বেক এইসব কিছুর মধ্যে পার্ককে টেনে আনে আর বলে ওই অ্যাডভোকেটেরও পানিশমেন্ট পাওয়া উচিত যে কিনা তাকে প্রোটেক্ট করছে। বেক অনেক বেশি হাইপার হয়ে যায় আর বলে 17টা মার্ডার করেছে, এরকম একটি ক্রিমিনালকে সাপোর্ট করছে। পার্কের ওয়াইফ এবং বাকিরাও ইন্টারভিউটি দেখছিল। তখন বেক বলে উঠে, আমি শুনেছি ওই লয়ারের রিসেন্টলি ডিভোর্স হয়েছে। আর পার্কে ডিরেক্টলি ওয়ার্নিং দেয় আর বলে, যদি এই ব্রডকাস্ট শুনে থাকো তাহলে এখনই গিয়মকে বাঁচানো বাদ দাও আর নিজের জায়গা থেকে পদত্যাগ করো। পরের দিন খবরটি অনেক বেশি ভাইরাল হয়ে যায়। সবাই পার্ক সম্পর্কে সার্চ দেওয়া শুরু করে, যে কে এই পার্ক যে কিনা গিয়মের জন্য লড়াই করছে। পার্ক এবং তার টিমও অনেক ঝামেলার মধ্যে পড়ে যায়, কিন্তু তারা হাল না ছাড়ার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে প্রসিকিউটর চা বেকের সঙ্গে দেখা করার জন্য আসে। তখন সেখানে আরেকজন চিফ ছিল, যার নাম পিও। বেক বলে ইন্টারভিউতে অপিনিয়ন দিতে পিও আমাকে সাহায্য করেছে। তারপর বেকের কল আসলে সে বাইরে যায়। তখন পিও ইন্টারভিউ কেমন লেগেছে তা জিজ্ঞাসা করলে প্রসিকিউটর চা খুব বেশি রেগে যায় আর বলে, এসব কি আজে বাজে বলিয়েছ? মানুষকে এন্টারটেনমেন্ট দেওয়ার খেয়াল থাকলে কমেডি শো করো। পিও বলে ব্রডকাস্টের একটা ট্রিক্স আছে, এরকম কিছু না করলে অ্যাটেনশন পাওয়া যায় না। প্রসিকিউটর চা বলে, এসব কিছু করে লয়ারটাকে উপরে তুলে দিলে এখন সার্চ লিস্টের টপ 1-এ। গিয়মের মৃত্যুদণ্ডের বিষয়টা সবার অ্যাটেনশনে থাকার কথা ছিল, কিন্তু এখন অ্যাটেনশন পাচ্ছে পার্ক। রিপ্লাই হিসাবে পিও ইনডাইরেক্টলি বোঝাতে চায় চায়ের সঙ্গে হয়তো বা গিয়মের কোনো একটা পার্সোনাল সমস্যা আছে, যেটা শুনে চা অনেক বেশি রাগ করে। তখন সেখানে ব্যাগ চলে আসে। তারপর তারা দুজন এমন ভান করে যেন কিছুই হয়নি। তারপর পার্ক তার টিমের সঙ্গে বসে মিটিং করছিল। তখন তাদের মাথায় একটি আইডিয়া আসে, রিপোর্টার জো আর্টিকেল পাবলিশ করবে আর বিষয় থাকবে গিয়ম যে 17 জনকে মেরেছিল তারা সবাই ক্রিমিনাল ছিল। তারপর তারা এই 17 জনের সব ক্রাইম রেকর্ডগুলো রিপোর্ট আকারে উপস্থাপন করে। ইভেন সেই ক্রিমিনালদের যারা চিনে তারাও স্টেটমেন্ট হিসাবে ইন্টারভিউ দেয়, যেখান থেকে জানা যায় গিয়ম যাদের হত্যা করেছে তারা অতীতে গুরুত্বপূর্ণ অপরাধের সঙ্গে জড়িত ছিল। কেউ ড্রিঙ্কস করে মানুষ মেরেছে, কেউ জালিয়াতি করেছে, কেউ ফেক চিকিৎসা দিয়ে অনেক টাকা মেরে খেয়েছে। এইসব কিছুর ফলে জনগণের মধ্যে একটি প্রশ্ন উঠে, গিয়ম কি আসলেই খুনি নাকি সে ভয়ঙ্কর অপরাধীদের হত্যা করেছে? মিডিয়া দুই ভাগে বিভক্ত হয়ে যায়, কেউ তার পক্ষে ছিল আবার কেউ তার বিরুদ্ধে ছিল। আদালতের বাইরে পরিস্থিতি উত্তপ্ত ছিল। মৃত্যুদণ্ড দাও, পদত্যাগ করো। শহরে যানজট, আদালতের সামনে জনতার ভিড় ছিল। তারপর কোর্টে পার্ক জানায় তারা আরও প্রমাণ দিবে। প্রসিকিউটর চা আপত্তি তুলে বলে প্রমাণ গ্রহণের সময় শেষ। পার্ক দাবি করে প্রসিকিউশন অপরাধের মোটিভ উপেক্ষা করছে আর তাদের নতুন প্রমাণ সেই উদ্দেশ্যের সঙ্গে সরাসরি যুক্ত। প্রথম প্রমাণ হিসাবে পার্ক বলে মেডিকেল লাইফ থেকেই গিয়ম ছিল অনেক বেশি মেধাবী। তার রিসার্চ আর মেডিকেল আইডিয়া অনেক প্রশংসা পেয়েছিল। তারপর তারা বলে তার জীবনের টার্নিং পয়েন্ট কি ছিল। চার নামে একজন লোক ড্রিঙ্কস করে গাড়ি চালিয়ে একটি শিশুকে মেরে ফেলে, কিন্তু আইনের ফাঁক দিয়ে সে শাস্তি ছাড়াই বের হয়ে যায়। পরবর্তীতে তার গাড়ি দিয়ে গিয়মেরও অ্যাক্সিডেন্ট হয়, যার কারণে গিয়মের মেডিকেল ক্যারিয়ারও নষ্ট হয়ে যায়। তখন সে দেখে আইন ন্যায্য শাস্তি দিতে পারেনি, তখন সে গবেষণায় মন দেয়। তার কাজ ছিল রিপিট ভায়োলেন্ট ক্রিমিনালসদের বিরুদ্ধে। আদালতে যাদের সে হত্যা করেছে তাদের আগের ক্রিমিনাল রেকর্ড দেখানো হয়, হামলা, প্রতারণা, ডাকাতি, ধর্ষণ, এমনকি খুন পর্যন্ত। কিন্তু প্রসিকিউশন পরিষ্কার বলে, কারণ যাই হোক আইন নিজের হাতে নেওয়া যাবে না, পার্সোনাল জাস্টিস বলে কিছুই নেই। পার্ক বলে সে নিরীহ মানুষদের মারেনি, শুধু ক্রিমিনালদের টার্গেট করেছিল, এটা কনসিডারেশনে নেওয়া উচিত। প্রসিকিউটর চা বলে উঠে, এসব কোনো অভিযোগ প্রমাণিত হয়নি। এরপর সবচেয়ে বড় চমক আসে। পার্ক তৃতীয় প্রমাণ দেয়, যেখানে আমরা দেখি লিগিয়ম নিজেই বলে তার চিকিৎসা হবে আসল প্রমাণ, আর সেই চিকিৎসার মূল জিনিস হলো তার নিজের রক্ত। সে বলে তার রক্তে স্পেশাল হেলিং সেল আছে, সরাসরি ইনজেকশন না, বরং ওই কোষ আলাদা করে ল্যাবে সেইভাবে গ্রো করলেই দুরারোগ্য রোগ সারানো সম্ভব। প্রসিকিউশন এটা শুনে বলে এটা পুরোই পাগলামি। ঠিক তখনই একটি ইন্টারন্যাশনাল ব্লাড অ্যানালাইসিস রিপোর্ট দেখানো হয়। সেখানে লেখা থাকে তার রক্তে সেল রিজেনারেশন, টিস্যু রিপায়ার আর জেনেটিক অ্যাক্টিভিটি অস্বাভাবিকভাবে বেশি, মানে থিওরিটিক্যালি এটা দিয়ে রোগ সারানো সম্ভব।
তবুও চা বলে 17 খুনের অপরাধ এভাবে মাফ হয় না। পার্ক বলে আমি খুন অস্বীকার করছি না, কিন্তু যদি তার রক্তে সত্যিই রোগীদের বাঁচানো সম্ভব হয় তাহলে এই সুযোগ কি আমাদের জন্য কল্যাণকর না? শেষে তারা আদালতের কাছে অনুরোধ করে পরের শুনানি পর্যন্ত তাকে একটি মেডিকেল ডেমনস্ট্রেশন করার সুযোগ দেওয়া হোক। প্রধান বিচারক গিওমের রক্ত জাতীয় ফরেন্সিক সার্ভিস এবং আমেরিকান সোসাইটি অফ হেমাটোলজি দিয়ে পরীক্ষা করার আদেশ দেন। বাইরে সাংবাদিকরা পার্ককে জিজ্ঞাসা করে এটা কি সত্যি তার মধ্যে হিলিং পাওয়ার রয়েছে। পার্ক বলে যদি এটা ভুল প্রমাণিত হয় তাহলে আমি পদত্যাগ করব। হান নামে একজন প্রফেসর নিউজে গিওমের এই খবর শুনছিল। পরবর্তীতে আমরা জানব গিওমের সঙ্গে তার কানেকশন কি। তারপর গিয়ম পার্ককে বলে আমি যতটুকু ভেবেছিলাম তার থেকে বেশি তুমি আমাকে ফেমাস করে দিয়েছ। পার্ক গিয়মকে জিজ্ঞাসা করে তোমার নোটগুলো কোথায়। গিয়মের গুরুত্বপূর্ণ রিসার্চ নোটসগুলো গায়েব ছিল, স্টুডিওতেও নেই, এভিডেন্স লিস্টেও নেই। গিয়ম বলে হয়তোবা হারিয়ে গিয়েছে। পার্ক বলে এত কিছুর মধ্যে শুধু এই বইটি হারালো। বইটি যদি প্রসিকিউটর চায়ের হাতে লাগে তাহলে সে চিকিৎসা পদ্ধতি জেনে যাবে। এক পর্যায়ে পার্ক গিয়মকে ডিরেক্টলি জিজ্ঞাসা করে তোমার আর চায়ের মধ্যে কি কোনো সম্পর্ক আছে। গিয়ম বলে আমাকে সন্দেহ করছো, সে আমাকে মারার জন্য চেষ্টা করছে। এদিকে চা ইন্টারভিউকে বলে দেশের আইনকে মজা বানিয়ে রাখা হচ্ছে, একটা ক্রিমিনালকে সুযোগ দেওয়া হচ্ছে যেখানে আমরা ডেইলি লাইফে কতটুকু সেফ আছি। একজন রিপোর্টার বলে ওঠে তার মধ্যে হিলিং পাওয়ার আছে, এই বিষয়ে যদি কিছু বলতেন। সে স্ট্রিক্টলি বলে দেয় কোর্ট হলো এমন একটি জায়গা যেখানে অপরাধের শাস্তি দেওয়া হয়। তারপর সে চিফ প্রসিকিউটরের সঙ্গে মেডিকেল ডেমনস্ট্রেশন সম্পর্কে কথা বলে। চিফ প্রসিকিউটর বলছিল তুমি এটা বলছো যে গিয়ম যে কোনো অসুখ সম্পূর্ণরূপে সুস্থ করতে পারে। সে অতীতের কথাগুলো মনে করে। তারপর প্রসিকিউটর চা ডিটেকটিভ গংয়ের সঙ্গে দেখা করে আর তার কাছ থেকে কেস সম্পর্কে আরো কিছু ইনফরমেশন জানতে চায়। তারপর ডিটেকটিভ গং তাকে কিছু ইনফরমেশন দেয় যেখান থেকে জানা যায় গ্রেফতারের দিনের সিসিটিভি ফুটেজ স্পষ্ট না, আরেকটা ক্যামেরা নষ্ট, ভিডিও ফরেন্সিকে পাঠানো হয়েছে। তারপর চা মনে করে গিয়ম একা কাজ করেনি, তার কোনো সহযোগী ছিল। সে তার টিমকে বলে তার ভিজিটর লিস্ট, 500 মিটারের সব সিসিটিভি ফুটেজ আর গত 3 বছরের যোগাযোগের রেকর্ড কালেক্ট করে দেখার জন্য। অন্যদিকে রিপোর্টার জয়ের নিউজ অনেক বেশি ভাইরাল হয়, তারা বিষয়টি সেলিব্রেট করছিল। পার্ক বলে এত খুশি না হওয়ার জন্য, কারণ যে কোনো সময় বিপরীতটাও হতে পারে। তারপর পার্ক বলে যেদিন গিয়মকে অ্যারেস্ট করা হয়েছিল তখন কি প্রসিকিউশন তার সঙ্গে কোনো ডিল করেছিল। কোমা থেকে ওঠার পর থেকে তার রক্তে অস্বাভাবিক মিউটেশন ধরা পড়ে। প্রশ্ন উঠে প্রসিকিউশন কি আগে এসব কিছু জানতো নাকি অন্য কেউ জড়িত ছিল। মিনগিয়ং বলে উঠেছে যখন কোমা থেকে উঠেছে তার ফিজিশিয়ান ডক্টর তার পাশে ছিল, তিনি হয়তোবা এই বিষয়ে ডিটেলস জানেন। তখনই পার্ক সেই ফিজিশিয়ানের ডিটেলস বের করে, যার নাম ছিল হান। পার্ক তাকে কল করে আর দেখা করতে চায়। তারপর আমরা দেখি গিয়ম জেলে ছিল, 3জন কয়েদি তাকে দেখছিল আর বলছিল এই যাদের খুন করেছিল সবাই ক্রিমিনাল ছিল। আরেকজন বলে উঠে আমাদের মতো, আরেকজন বলে উঠে অনেকদিনের মধ্যে মাইর খাওনি তাই আজে বাজে বলছো। পার্ক প্রফেসর হানের সঙ্গে দেখা করার জন্য আসে, তখন আমরা দেখি বাইরে সিসিটিভি ক্যামেরা আর একটি কালো গাড়ি ছিল। পার্ক প্রফেসর হানের কাছে প্রশ্ন করে গিয়মের রক্তে যে মিউটেশন ধরা পড়েছে সেটি কি স্থিতিশীল। তিনি বলেন এমনটা কখনোই সম্ভব না, অবশ্যই এটি অস্থিতিশীল ছিল এবং মানবদেহে সরাসরি প্রয়োগ করা অসম্ভব। পার্ক বলে আমি শুনেছি কেউ সুস্থ হয়েছে। হান বিষয়টি অস্বীকার করে আর বলে পুরোপুরি মিথ্যা। পার্ক অনেকটা হতাশ হয়ে যায় এবং চলে যাওয়ার জন্য বাইরে বের হয়। যাওয়ার সময় সেই কালো গাড়িটি খেয়াল করে। তারপর কোর্টে প্রশ্ন ওঠে একজন মেডিকেল স্টুডেন্ট একাই কি সত্যি এমন নিরাময় তৈরি করতে পারে। কেউ সুস্থ হওয়ার খবর শোনা গেলেও প্রসিকিউশন তা অসম্ভব বলে উড়িয়ে দেয়। চা যুক্তি দেয় উদ্দেশ্য যাই হোক গিয়ম 17 জনকে নির্মমভাবে হত্যা করেছে। ন্যাশনাল ফরেন্সিক সার্ভিস বলেছে তার রক্তের চিকিৎসা নিরাপদ নয় এবং কার্যকারিতাও খুব কম, তাই তার মৃত্যুদণ্ড দাবি করে। পার্কও নিজের সাইড থেকে বলে অপরাধের উদ্দেশ্য অনুযায়ী শাস্তি নির্ধারণ করা গুরুত্বপূর্ণ। তারা অপরাধ অস্বীকার করছে না, কিন্তু আমেরিকান সোসাইটি অফ হেমাটোলজির মতামত অনুযায়ী তার চিকিৎসার কিছু রোগের ক্ষেত্রে সহায়ক হতে পারে, তাই মৃত্যুদণ্ড নয় সর্বনিম্ন শাস্তি চাওয়া হয়। তারা একটি মেডিকেল ডেমনস্ট্রেশনেরও আবেদন করে। এদিকে মিয়নচিকের মা খেয়াল করে তার মেয়ের খুব বেশি ঘুম পাচ্ছিল, মানে তার শারীরিক অবস্থার অবনতি ঘটছিল। অন্যদিকে ডিটেকটিভ গিয়মের ক্রাইম সিনে ভালো মানের একটি সিসিটিভি ক্যামেরা লাগান। এদিকে আদালত রায় ঘোষণা করছিল আর অন্যদিকে ডিটেকটিভ গং একটি অ্যাড্রেসে যান যেখানে গিয়ে তিনি একটি লাশ খুঁজে পান। আর অন্যদিকে আমরা দেখি জেলার একজন কয়েদিকে একজন সিকিউরিটি গার্ড একটি লেটার দিয়েছিল যেখানে লেখা ছিল গিয়ম তোমার ভাইকে হত্যা করেছে। রায় ঘোষণার আগে আদালত জানায় সিদ্ধান্ত শুধু চিকিৎসা বিশ্লেষণের উপর নয়, পুরো বিচারের ঘটনা এবং সাক্ষ্যের ধারাবাহিকতার ভিত্তিতে নেওয়া হবে। সর্বশেষে আদালত রায় ঘোষণা করে
মিউটেশনের ফ্যাক্টরের নিরাপত্তা ও কার্যকারিতা প্রমাণিত হয়নি। ন্যাশনাল ফরেনসিক সার্ভিসের মত অনুযায়ী এটি সাক্ষী হিসাবে গ্রহণযোগ্য হবে না। মেডিকেল ডেমনস্ট্রেশনের আবেদনটি রিজেক্ট করা হয়। ফাইনাল ডিসিশন লি গিয়মকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হলো। এভাবেই প্রথম ট্রায়ালের রায় শেষ হয়, আর এর সাথে এই এপিসোডটি এখানে শেষ হয়ে যায়। এপিসোড ৩ যেখানে শেষ হয়, এপিসোড ৪ সেখান থেকে শুরু হয়। আমরা দেখি আদালত শেষ পর্যন্ত গিয়মের মেডিকেল ডেমনস্ট্রেশন করার আবেদন সরাসরি বাতিল করে দেয় আর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেয়। তারপর বাইরে পার্ক জাজ চুইয়ের সঙ্গে কথা বলে আর তাকে যুক্তি দেয় যে অনেক চিকিৎসার অযোগ্য রোগ চিকিৎসার আশায় আছে, কিন্তু জাজ চুই বলে জনস্বার্থ ও নাগরিকের নিরাপত্তা রক্ষা করা চিকিৎসার সম্ভাবনার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। একজন সিরিয়াল কিলারের হাতে পরীক্ষামূলক চিকিৎসা তুলে দেওয়া আইনের দৃষ্টিতে গ্রহণযোগ্য নয়। রায় ঘোষণার পর মিডিয়া প্রসিকিউটর চায়ের সামনে প্রশ্ন তুলে, যদি তার অপরাধের মোটিভ এখন জানা হচ্ছে, তাহলে তদন্তের শুরুতে ঘটনাগুলোকে র্যান্ডম মার্ডার বলা হয়েছিল কেন? চা বলে মামলা এখনও চলমান, তাই এই বিষয়ে মন্তব্য করা সম্ভব নয়। চায়ের বস চিফ প্রসিকিউটর ও বিষয়টি সেলিব্রেট করার জন্য তাকে খুঁজছিলেন। তখন তিনি তার টিমের কাছ থেকে জানতে পারেন চা নতুন ক্রাইম সিনে গেছে। পরে চা প্রসিকিউটর ওকে বলে ফার্স্ট ট্রায়াল শেষ, সেলিব্রেট করার মতো এখনো কোনো কিছুই হয়নি। প্রসিকিউটর চা লাশের গলায় একটি দাগ দেখে, কিন্তু ঘটনাস্থলে কোনো অস্ত্র নেই। সন্দেহ হচ্ছে এটি হয়তো লি গিয়মের সঙ্গে যুক্ত কারো কাজ। চা সেখানে একটি ছবি দেখে, জিনহাম মেডিকেল রিসার্চ ইনস্টিটিউট, যেখানে হানের সঙ্গে ভিকটিমের ফটো ছিল। শহর জুড়ে খবরটি ভাইরাল হয়ে যায় যে গিয়মের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, আর পার্ক সাথে সাথে আপিল করেছে। প্রসিকিউটর চা চিফ প্রসিকিউটর ও এর সঙ্গে কথা বলছিল। চিফ বলে পার্ক এত তাড়াতাড়ি হার মানবে না। প্রসিকিউটর ও বলে যা মনে হচ্ছে ধীরে ধীরে বেশিরভাগ মানুষ নিরাপত্তাকে চিকিৎসার সম্ভাবনার চেয়ে বেশি গুরুত্ব দেওয়া শুরু করতে পারে। তারপর অনলাইনে একটি পোল ভাইরাল হয়, একজন খুনের মেডিকেল ডেমো দেখা উচিত কিনা। সোশ্যাল মিডিয়াতে মিম ডেভিড তর্ক বিতর্ক ছড়িয়ে পড়ে। কেউ বলছে মৃত্যুদণ্ড এড়াতে, আবার কেউ বলছে চিকিৎসার হয়তো বা নতুন কোনো আশা আসতে পারে। চায়ের টিম দেখে যে প্রায় 75% ডেমোর পক্ষে ভোট দিয়েছে। এত বোঝা যায় যে পাবলিক অপিনিয়ন ধীরে ধীরে তার দিকে নরম হচ্ছে। তারপর আমরা দেখি পার্ক গিয়মের সঙ্গে দেখা করে আর বলে আপিলের পাশাপাশি আবার মেডিকেল ডেমনস্ট্রেশনের অনুমতি চাইবে। কিন্তু প্রবলেম হলো আপিল বিচারক প্রসিকিউটরের বসের পুরনো সহপাঠী, ফলে ডেমো অনুমোদনের সম্ভাবনা খুবই কম। গিয়ম বলে যদি সে মেডিকেল ডেমো দিতে না পারে তাহলে এই বিচার চালানোর কোনো অর্থই নেই। পার্ক বলে গিয়ম আমাদের ব্যাকআপ প্ল্যান রাখতে হবে। পার্ক তার অফিসে ফিরে আসে, তার ওয়াইফ তাকে কল করে। তার মেয়ে মিয়নসিক তার সঙ্গে ভিডিও কলে কথা বলে। তার মেয়ে বলে তাকে দেখা করার জন্য আসতে। পার্ক বলে মিয়নসিক আমাকে মিস করছে, চাইলে আমি সেকেন্ডের মধ্যে চলে আসবো। তার মা বলে অনেক রাত হয়েছে, এখন ঘুমিয়ে যাওয়া উচিত। পার্ক তার মেয়ের কাছ থেকে বিদায় নেয় আর ফোন রেখে দেয়। আসলে এটা কোনো আসামির পক্ষে লড়াই নয়, এটা একজন বাবা তার মেয়েকে বাঁচানোর জন্য লড়াই ছিল। পার্ক মনে করতে থাকে ওই দিন গিয়মের ল্যাবে ব্রেটেন ডিজিজের চিকিৎসার ফাইল দেখেছিল। মিনসিউকও সেই রোগে আক্রান্ত, আর লি গিয়মও দাবি করেছে সে এই রোগ সারাতে পারবে। ডিটেকটিভের মাধ্যমে প্রসিকিউটর যা জানতে পারে, নিহত সংমিন সু জিনাম মেডিকেল রিসার্চ ইনস্টিটিউটে কাজ করতেন। তিনি এবং গিয়ম দুজনেই চুং মেডিকেল গ্রুপের সঙ্গে যুক্ত ছিলেন। প্রসিকিউটর চা কোর্টে বলা পার্কের কথাগুলো মনে করে। স্টুডেন্ট লাইফে গিয়মের গবেষণা চিয়মের প্রতিযোগিতায় উচ্চ প্রশংসা পেয়েছে, আর সেই সাবমিশন মূল্যায়ন করেছিলেন সংমিন সু। পরে সংমিন সু এবং প্রফেসর হান জিনহামে একসঙ্গে রিসার্চ ইনস্টিটিউট শুরু করেন। এখান থেকে সম্ভবত তাদের সংযোগ তৈরি হয়। অন্যদিকে প্রসিকিউটর চা জিনাম রিসার্চ ইনস্টিটিউটে যায়, কিন্তু সেখানে গিয়ে দেখে তালা মারা। তারপর তাকে দেখে একজন লোক পালানোর চেষ্টা করে। সেও লোকটিকে ধরার জন্য নিজের জীবনকে ঝুঁকিতে ফেলে। শেষ পর্যন্ত লোকটি পালিয়ে যায়, সে তাকে ধরতে পারে না। তারপর সে ডিটেকটিভকে কল করে আর সবকিছু বলে, আর লোকটি সেখানে থাকা সিসিটিভি ফুটেজে ধরা পড়ে। এদিকে গিয়মকে সিঙ্গেল সেল থেকে সরিয়ে নিয়ে শেয়ার সেলে রাখা হয়, যেখানে তার এক সেলমেট হলো হং এক্স গুয়ানের ভাই, আর আরেকজন ছিল তাদের টার্গেট করা ভিকটিম বে। আশামতো সেই রাতে কয়েদিরা গিয়মের উপর হামলা চালায়। গিয়মও নিজেকে প্রোটেক্ট করার চেষ্টা করে, মানে সেও তাদের আচ্ছামতো দেয়। এসবের মধ্যে গিয়ম আহত হয়। ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে গিয়ে ওই কয়েদি গিয়মের বদলে বেকে বাজেভাবে আঘাত করে। গিয়মও অনেকটা অস্বাভাবিক হয়ে যায় এবং তাকে মারার জন্য আসে, কিন্তু মারে না। নিজেই মাটিতে পড়ে যায় আর খিচুনির মতো কাঁপতে থাকে। বাকিরা ভয় পেয়ে যায় আর কাঁদতে থাকে। সিকিউরিটি আসে, এরপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হঠাৎ যে ডাক্তার তার চিকিৎসা করছিল সে তার হাত ধরে আর রিকোয়েস্ট করে প্রফেসর হানকে ডেকে আনার জন্য বলে। পরের দিন মিন গিয়ক তার অফিসে ছিল, তখন কল আসে আর তারা জানতে পারে যে গিয়ম হসপিটালে। তখন একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়। পুরো ঘটনাটি আগে থেকেই পার্কের প্ল্যান করা ছিল। পার্ক একটি আনঅফিসিয়াল ডেমো প্রস্তাব দিয়েছিল। তারা বেনামে ওই কয়েদিকে বেছে নেয়, কারণ জন্মগত তার চোখের কর্নিয়া ক্ষতিগ্রস্ত ছিল। পার্ক এই প্ল্যান তৈরি করেছিল কারণ সে যে কোনো মূল্যে মেডিকেল ডেমনস্ট্রেশনের জন্য পারমিশন আনতে চায়। কিন্তু মেইন প্ল্যান গিয়ম করে আর বলে নিজের জীবনের রিস্ক নিয়ে হলেও এখানেই বের উপর ট্রায়াল করব।
এটাই সময় আমি কি সেটা প্রমাণ করার। প্রেজেন্টে পার্ক গিয়মের সঙ্গে দেখা করার জন্য আসলে ডাক্তার বলে, এরকম কেস আমরা কখনোই দেখিনি। এটা ভালো যে প্রফেসর হান এখানে এসেছেন আর সবকিছু হ্যান্ডেল দিয়েছেন। পার্ক অবাক হয়। ডাক্তার বলে গিয়মই তার কন্টাক্ট আমাদের দিয়েছে। তারপর তারা বেকের খবর জানতে চায়। ডাক্তার বলে গিয়মের রক্ত সেই কয়েদি বেকের শরীরের মধ্যে সঞ্চালন করা হয়েছে। এতে তার ছুরিকাতের ক্ষত এবং চোখের কর্নিয়ার ক্ষতি সেরে গেছে। তারপর পার্ক আপেল অফিসে ছিল, যেখানে মেডিকেল ডেমনস্ট্রেশন নিয়ে কথা হচ্ছিল। তখন খবরটি মিডিয়ায় ছড়িয়ে পড়ে। সিরিয়াল কিলার গিয়ম একজন কয়েদির জীবন বাঁচিয়েছে। জনমত দুই পক্ষে বিভক্ত হয়ে যায়। কেউ বলে সে দানব, কেউ বলে সে মিরাক্কেল ওয়ার্কার। বিচার বিভাগও চাপে পড়ে যায়। চা বলে যে সে বুঝতে পারছে এই কেসটি থার্ড ট্রায়াল পর্যন্ত যাবে, কিন্তু সে হাল ছাড়বে না। এটা তার রেপুটেশনের বিষয়। অবশেষে আদালত, যারা আগে মেডিকেল ডেমো বাতিল করেছিল, পরিস্থিতি বদলাতে বাধ্য হয়। তারা আনুষ্ঠানিকভাবে তার চিকিৎসা ক্ষমতা যাচাইয়ের জন্য মেডিকেল ডেমনস্ট্রেশনের অনুমোদন করে, যা দেশের ইতিহাসে নজরবিহীন ছিল। তারপর ছা তার অফিসে আসে। টিম থেকে জানতে পারে যে প্রফেসর হানের ভূমিকা, কিভাবে তিনি গিয়মের ব্লাড ব্যাগের মধ্যে দিয়ে চিকিৎসা করেছেন। তখন প্রসিকিউটর চা তার ইনফো চেক করে, আর তখন তার মনে হয় ওই দিন যার মার্ডার হয়েছিল সেখানে হানের সাথে ভিকটিমের ফটো ছিল। সে এই বিষয়ে আরও তদন্ত করার আগেই সেখানে চিফ পিও এসে উপস্থিত হয়। সে চায়ের সঙ্গে একসাথে কাজ করার আগ্রহ প্রকাশ করে, কিন্তু চা তেমন একটা পাত্তা দেয় না। সে বলে মেয়ে ব্যাটেন্ডিসেসে ভুগছে। ডেমোর জন্য আবেদনকারীর মধ্যে একজন হচ্ছেন পার। এরপর আরও বলে গিয়ম যখন কুমায় ছিল তখন প্রফেসর হান তার উপর পরীক্ষা চালিয়েছিলেন, মানে তাকে টেস্ট সাবজেক্ট হিসাবে ব্যবহার করা হয়েছিল। আমি কোথা থেকে এই বিষয় সম্পর্কে জেনেছি এটা ইম্পর্টেন্ট না, জানার বিষয় হলো আপনার আগে কেউ এসব কিছু জেনে অনেক কিছু করে ফেলেছে। তারপর আমরা দেখি পার্ক প্রফেসর হানের সঙ্গে আর যোগাযোগ করতে পারছিল না। পার্ক এর ফলে অনেক বেশি টেনশনে পড়ে যায়। পার্ক গিয়মের সঙ্গে দেখা করে আর বলে, একটা বিষয় আমাকে সিউরিটি দাও, হানের সঙ্গে তোমার সম্পর্ক কি? গিয়ম বলে সে শুধু আমার ডাক্তার। পার্ক বলে হান শুরু থেকেই তোমার কন্ডিশন সম্পর্কে জানতো, হয়তোবা সে চিকিৎসা সম্পর্কেও জানে খুব ভালো করে। গিয়ম বিষয়টা সম্পূর্ণ অস্বীকার করে আর বলে তার আর আমার মধ্যে ওইভাবে কোনো সম্পর্কই নেই। সে তার সম্পূর্ণ জীবন চেষ্টা করে চিকিৎসা পদ্ধতি আবিষ্কার করতে ব্যর্থ হয়েছে। আমি তার মতো লুজার না, বরং উনি আমাকে বারবার জানার জন্য বিরক্ত করতেন যে আমি কিভাবে চিকিৎসা তৈরি করেছি। পার্ক বলে এতটুকুই। গিয়ম বলে আপনি কি চাইছেন আমি এখন বলবো আমরা দুজন ডেট করছি? পার্ক জিজ্ঞাসা করে হান এখন কোথায় আছে জানো কিনা? সে বলে সে তার অ্যাড্রেসে আছে, কিন্তু পার্ক বলে সে মিসিং। গিয়ম বলে হানকে এত গুরুত্ব না দিয়ে মেডিকেল ডেমনস্ট্রেশনের উপর ফোকাস করা উচিত। লি গিয়ম শান্তভাবে বলে আমি ফিনিশ লাইনের খুব কাছে। সে মিয়ন্সির জন্য উপহার কিনতে বলে। রাতে পার্কের সঙ্গে চা দেখা করে। সে বলে মিয়ন্সিক অসুস্থ, এই বিষয়টা কেন লুকানো হলো? আমরা মিয়ন্সিকের জন্য ভালো কোনো চিকিৎসা খুঁজে বের করব। পার্ক বলে প্রতিপক্ষের পার্সোনাল লাইফ সম্পর্কে জানার কোনো প্রয়োজন তোমার আছে বলে আমি মনে করি না। এই বিষয়টি থেকে দূরে থাকো। পার্ক তাকে বলে তুমি তোমার প্রোফাইল হাই করার জন্য আরও যে কোনো কেস নিয়ে কাজ করতে পারো, কিন্তু গিয়মের এই কেস বাদ দাও, আমার তাকে দরকার। চা বলে তুমি বিশ্বাস করছো সে তোমার মেয়েকে বাঁচাবে? যদি সে মিথ্যা বলে, যদি তার কোনো ট্রিটমেন্টই কাজ করে না? পার্ক রাগ করে আর বলে যদি ট্রিটমেন্টযোগ্য কিছু হয় তাহলে যতদূর যাওয়া সম্ভব আমি যাব। প্রতিদিন আমি নিজের সঙ্গে লড়াই করি। গিয়মের মতো মনস্টারকে বাঁচানোর চেয়ে মরাই ভালো। তারপর মেয়ের কথা মাথায় আসে, দুনিয়ার কোনো কিছুই আমি পরোয়া করছি না। মিয়ন্সিকের জন্য পুরো পৃথিবীর এগেইনস্ট যাব। চলে যাওয়ার সময় পার্ক চাকে বলে আমি চাই তুমি জিতো। তারপর সবাই আদালতের রায়ের জন্য অপেক্ষা করে। অবশেষে মেডিকেল ডেমনস্ট্রেশনের জন্য পারমিশন দেওয়া হয়। দেশজুড়ে উত্তেজনা। আজ মেডিকেল ডেমোর রোগীর নির্বাচন হওয়ার কথা। নিউজে বলা হয় লি গিয়মের আইনজীবী পার্কের মেয়ে মিউজিও লিস্টে টপ 1-এ ছিল। মানে অনেকে বলছিল পার্ক শুরু থেকেই মামলাটি নিয়েছিল কারণ তার মেয়ে ছিল, কিন্তু সাথে আসে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট ইস্যু, কারণ তার বাবা আসামিকে ডিফেন্ড করছেন। শেষ পর্যন্ত মিউজিও নির্বাচিত হয় না। এতে পার্ক ব্যক্তিগতভাবে অনেক বেশি ভেঙে পড়ে। এর বদলে ডেমোর রোগী হিসাবে বেছে নেওয়া হয় চো ইউজিন, একজন গুরুতর ক্যান্সার আক্রান্ত শিশু। সম্ভবত বাচ্চাটির ব্লাড ক্যান্সার ছিল। দেশজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একদিকে মানুষ লি গিয়মকে সিরিয়াল কিলার হিসাবে দেখছিল এবং মৃত্যুদণ্ড চাইছিল, অন্যদিকে কেউ আবার তাকে জীবনদাতা বলছে, কারণ হয়তোবা সে একটি শিশুকে বাঁচাতে পারে। আর ওই 17 জন ভুক্তভোগীর পরিবার ক্ষুব্ধ। তারা বিচারের জন্য পথে নেমে আসে। হান্দাম মেডিকেল হসপিটালে কঠোর নিরাপত্তার মাধ্যমে ডেমো শুরু হয়। আদালতের তত্ত্বাবধানে গিয়ম এনজিওগ্রাফি রুমে চিকিৎসা শুরু করে। বাকিরাও বাইরে দাঁড়িয়ে তার এইসব কিছু দেখছিল। তার দাবি রোগী 24 ঘন্টার মধ্যে সুস্থ হয়ে উঠবে। মেডিকেল টিম পর্যবেক্ষণ করছে, অন্যদিকে পুরো পাবলিক অপেক্ষা করছিল ফলাফলের জন্য। এদিকে ডিটেকটিভ গোয়াং জিনাম থেকে পালিয়ে যাওয়া ব্যক্তিকে শনাক্ত করেন। তার নাম সিনহ চেন। তার অপরাধের তালিকাও ছিল। এর মধ্যে রয়েছে জালিয়াতি ও হত্যার অভিযোগ, যার জন্য তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। আর সেই মামলার প্রসিকিউশনে ছিলেন চিফ ডিরেক্টর ও প্রসিকিউটর চা আরও বের করেন সিনহ চেন এবং প্রফেসর হান
একসঙ্গে আগে মেডিকেল সার্ভিস অ্যাক্ট লঙ্ঘন মামলায় জড়িত ছিল। আর মামলাটি পরিচালনা করেছিলেন প্রসিকিউটর কিন্তু পরে বলা হয় অপর্যাপ্ত প্রমাণ ছিল, তাই অভিযোগটি স্থগিত করা হয়, মানে মামলাটি চাপা পড়ে যায়। প্রসিকিউটর অবাক হয়ে যান এবং ভাবতে থাকেন চিফ পিও ক্লিন আপের কথা বলেছিল, তাতে কি ডিরেক্টর জড়িত ছিলেন। তারপর আমরা জানতে পারি ডেমোর রোগী চুই উজিন হঠাৎ জেগে উঠে সে সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে বলে রিপোর্ট আসে। জাতীয় সংবাদে ঘোষণা করা হয় গিয়ম সত্যি একটি টার্মিনাল অসুস্থ রোগীকে বাঁচিয়েছে। ফলে দেশ জুড়ে বিতর্ক শুরু হয়। পার্ক বুঝতে পারে সে সফল হয়েছে। গিয়মও জেলে বসে হাসছিল, কারণ সে জানতো সে পারবে। লাস্ট সিন হিসাবে আমাদের দেখানো হয় পার্কের অফিসে একজন নতুন চরিত্র আসে, চিয়াম মেডিকেল সেন্টারের চেয়ারম্যান চে জিয়ং সু। লাস্ট এপিসোডে আমরা দেখি গিয়ম বাচ্চাটিকে সম্পূর্ণরূপে সুস্থ করে তুলে, আর এই খবরটি অনেক ভাইরাল হয়ে যায়। সে যে মিথ্যা বলছিল না, এখন এটা স্পষ্ট হয়ে যায় সবার কাছে। আদালতে এখন তার মৃত্যুদণ্ডের রায় পরিবর্তন করার সম্ভাবনা বেশি। একজন লোক যার রক্তে সব ধরনের রোগের চিকিৎসা রয়েছে, তার বেঁচে থাকা চিকিৎসা ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আনতে পারে। পার্কের টিম ছুটি সেলিব্রেশন করার প্রস্তুতি নিচ্ছিল, তখনই আমরা দেখি বাইরে কেউ আসে। সে আর কেউ নয়, জিও মেডিকেল সেন্টারের সভাপতি ডংসু। সে মূলত পার্কের সঙ্গে দেখা করার জন্য এসেছিল। সে পার্কের সঙ্গে দেখা করে পার্ক জিজ্ঞাসা করে কি তোমাকে এখানে নিয়ে আসলো। সে বলে আমি প্রথমে তোমাকে থ্যাংক ইউ বলতে চাই, তোমার কারণে গিয়মের কেসটা সাকসেস হতে পেরেছে। হাই চান্স যে কোর্ট তার রায় পরিবর্তন করবে এবং গিয়মকে চিকিৎসা করার সুযোগ দেবে। পার্ক বলে লয়ার হিসেবে ক্লায়েন্টের জন্য যা করার আমি শুধু নিজের দায়িত্ব পালন করেছি। ডংসু পার্কের অসুস্থ মেয়ের কথা জিজ্ঞাসা করে। শেষ পর্যন্ত পার্ক তাকে সরাসরি মূল কথায় আসতে বলে। ডংসু বলে কোর্ট কার উপর চিকিৎসা করার সুযোগ দেবে। গিয়ম তো আর একসাথে সবার চিকিৎসা করতে পারবে না। এক্ষেত্রে কোন রোগী সবার আগে চিকিৎসা পাবে তার সিলেকশন কিভাবে হবে? তার সিলেকশন আমাদের চিয়ম গ্রুপ করবে। এমনকি যাদের ইমার্জেন্সি দরকার বা ভালো টাকা দিবে তাদের সামনে রাখা হবে। এক্ষেত্রে আপনার মেয়েকে যদি সামনে রাখতে চান, তাহলে গিয়ম কিভাবে তার ব্লাড দিয়ে এসব কিছু করতে পারছে তার ফর্মুলা আমাদের দরকার। তার উপর ডিপেন্ড না হয়ে আমরা নিজস্ব চিকিৎসা তৈরি করতে চাই। নিজের মেয়ের জন্য এতটুকু তো করতেই পারবেন। পার্ক কিছুই বলে না, স্মাইল করে। ডুংসু সেখান থেকে চলে যায়। তারপর আমরা দেখি পার্ক তার টিমের সঙ্গে অফিসে ছিল। তারা দেখছিল দেশসহ গিয়মের খবরটি ইন্টারন্যাশনালভাবে অনেক বেশি ভাইরাল হয়েছে, কিন্তু পার্ক তার মেয়েকে নিয়ে চিন্তিত ছিল। তারপর সে বলে সে তার মেয়ের সঙ্গে দেখা করার জন্য যাচ্ছে। যখনই সে বাইরে বের হয় মিডিয়া তাকে ঘিরে ধরে। তারপর তারা তাকে গিয়ম রিলেটেড কোয়েশ্চেন জিজ্ঞাসা করা শুরু করে, যে আপনি কিভাবে প্রথমে তার সঙ্গে দেখা করেছিলেন, আর আপনি কি জানতেন সে সম্পূর্ণরূপে সুস্থ করতে পারে? ডেমনস্ট্রেশনের ঘটনাগুলো কি আপনাদের প্ল্যানিংয়ের অংশ ছিল? তার টিমও বাইরে এসে পরিস্থিতি সামলানোর চেষ্টা করে। পার্ক কোনো উত্তর না দিয়েই সেখান থেকে তাড়াহুড়ো করে চলে যায়। এদিকে প্রসিকিউটর আসে তার বস এবং চিফ বেকের সঙ্গে দেখা করতে। চিফ বেক চায়ের কাছে জবাবদিহি চায় যে কিভাবে গিয়মের মৃত্যুদণ্ডের টপিক সরে গেছে। তিনি তার উপর অনেকটা ফায়ার হয়ে যান, কিন্তু অনেক বেশি শান্ত ছিল আর বলে এখনো শেষ চাল বাকি আছে। সে বলে তার চিকিৎসার সাইড ইফেক্ট নিয়ে জনমতকে মানসিকভাবে প্রভাবিত করবে। আত্মবিশ্বাসী যে এই সুযোগ সে কাজে লাগাতে পারবে। চিফদের সঙ্গে কথা আর না বাড়িয়ে সে বাইরে চলে যাওয়ার জন্য প্রস্তুত হয়, কিন্তু তখনই তার আগের সবকিছু মনে পড়ে যে এই কেসের সাথে তাদের ইনভলভমেন্টও থাকতে পারে। তাই সে তাদেরকে কিছু একটা বলে যায়। সে ফুল অ্যাটিটিউড নেয় আর তাদেরকে রিপ্লাই দিয়ে যায় যে প্রত্যেকটি মামলায় জয় পরাজয় আছে, কিন্তু এই মামলায় যাই হবে সব একা তার ক্রেডিট, আর সে কোনো কর্মকর্তার পুতুল নয়। আর কারো কিছু বলার থাকলে সরাসরি তার অফিসে এসে বলুক, তার এখানে এসে সময় নষ্ট করার মতো সময় নেই। চিফরা আগে ফুলতে থাকে, কিন্তু কারো কোনো কিছু করার নেই। অবশেষে গিয়মের ফাইনাল বিচার দিন এসে যায়। অতীতে যেখানে জনমত গিয়মের মৃত্যুদণ্ডের দাবির বিক্ষোভ করছিল, সেখানে একজন শিশুকে বাঁচানোর পর জনমত দুই ভাগে বিভক্ত হয়ে যায়। এক পক্ষ তাকে সাপোর্ট করছিল, আরেক পক্ষ এখনও তাকে সিরিয়াল কিলার হিসাবে গণ্য করছিল। গিয়ম ধীরে ধীরে আদালতে প্রবেশ করে। বিশৃঙ্খল জনতার পাশ দিয়ে হাঁটে। যারা তাকে সমর্থন করছে তাদের দেখে তার মুখে এক ধরনের তৃপ্তির ছায়া ফুটে ওঠে। বিচার কার্য শুরু হতেই অ্যাটাক করা ভঙ্গিতে উঠে দাঁড়ায় এবং পার্ক এবং গিয়মকে চাপে ফেলে। সে আদালতে গিয়মের চিকিৎসা করা দুই রোগীর ছবি দেখায়। আগে যাদের পুরোপুরি সুস্থ মনে হচ্ছিল তারা এখনো সংকটজনক অবস্থায় আছে। এই যুক্তি দেখিয়ে সে দাবি করে গিয়মের এই চিকিৎসা পদ্ধতি আদৌ কোনো অলৌকিক ওষুধ নাও হতে পারে। তাই সে এখনো গিয়মের মৃত্যুদণ্ড দাবি করে। প্রমাণগুলো যাচাই করা হওয়ায় কোর্টে এই বিষয়ে অনেকেই আংশিকভাবে বিশ্বাস করা শুরু করে। পার্ক কিছুক্ষণ নীরবে বসে থাকে। গিয়ম ভয় পেয়ে যায়। তারপর পার্ক হঠাৎ দাঁড়িয়ে উঠে। যদি আপনার প্রমাণ সত্যি হয় তাহলে আমার আর কিছু বলার নেই। আত্মসমর্পণের মতো শোনালেও এতে চ্যালেঞ্জের সুর ছিল, যা শুনে হতভম্ব হয়ে যায়। এরপর পার্ক নিজের যুক্তি তুলে ধরে। সে বলে ওই দুই রোগী গিয়মের কাছে চিকিৎসা নেওয়ার পরও অন্য মেডিসিন নিয়ে চিকিৎসা চালিয়ে গিয়েছিল, কারণ তারা বিশ্বাস করেনি তারা সম্পূর্ণরূপে সুস্থ হয়ে গিয়েছে। আর একবার অন্য চিকিৎসা নেওয়া হলে গিয়মের এই চিকিৎসা পদ্ধতি অকার্যকর হয়ে যায়।
গিয়ম এ ব্যাপারে পুলিশকেও আগে সতর্ক করেছিল, কিন্তু তারা শুনেনি। ফলে রোগ আবার ফিরে এসে রোগীর জীবন সংকটে ফেলেছে। পার্ক চায়ের যুক্তি তার পক্ষেই উল্টে দেয় এবং এই স্টেটমেন্ট দিয়ে সে নিজের পক্ষে পরিস্থিতি ঘুরিয়ে আনে। এভাবে শিক্ষকের মুখোমুখি হয়ে চা যেন অসহায় হয়ে পড়ে। শেষে বিচারক বলেন, আসামি বহু মানুষের জীবন নিয়েছে, কিন্তু ভবিষ্যতে সে আরও মানুষের জীবন বাঁচাতে পারবে। তাই তার শাস্তি হবে রোগীদের চিকিৎসা করা। অর্থাৎ গিয়মের মৃত্যুদণ্ড এড়ালেও তাকে বাকি জীবন ধরে যতজন মানুষ সে হত্যা করেছে তার চেয়েও বেশি মানুষকে বাঁচাতে হবে। এভাবেই সে নিজের অপরাধের প্রায়শ্চিত করবে। অবশেষে পার্কের সমস্ত পরিশ্রম সফল হয়। এখন গিয়মের এই ট্যালেন্টকে রাষ্ট্র কিভাবে কাজে লাগাবে এটা দেখার বিষয়। প্রসিকিউটর চা অনেক বেশি সমালোচনার মুখে পড়ে। ডংসু দ্রুত এই সুযোগকে কাজে লাগায় আর ঘোষণা দেয় যে তাদের হসপিটাল গিয়মের চিকিৎসা করার জন্য সব ধরনের ফান্ড এবং যন্ত্রপাতি পরিবেশ দেবে। গিয়মকে নিজের দলে টেনে নেয়। বড় হাসপাতালের নাম ব্যবহার করে সে গিয়মকে রক্ষা করার জন্য একটি বিশেষ কেন্দ্র গড়ে তোলে, যাতে গিয়ম নিশ্চিন্তে চিকিৎসা করতে পারে। এই বিষয় নিয়ে উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে মতভেদ দেখা দেয়, কারণ কেউ এর পক্ষে ছিল আর প্রফিট হিসাবে দেখছিল, আর কেউ এর বিপক্ষে ছিল। অন্যদিকে চিফ প্রসিকিউটর চাকে জানায় তাকে ট্রান্সফার করে দেওয়া হয়েছে। আসলে তার জন্য এটি এক ধরনের শাস্তি ছিল। পার্ক গুড নিউজ নিয়ে জেলে গিয়মের কাছে যায় আর বলে চিয়ম মেডিকেল গ্রুপ, যেখানে তোমার চিকিৎসা হয়েছিল, তারা তাদের একটি ফ্যাকাল্টি চিকিৎসার জন্য ডোনেট করবে। তারা চায় তুমি ভালো এনভায়রনমেন্টে চিকিৎসা করো। গিয়ম বলে, প্রথমে মিয়ানসিকে চিকিৎসা করি। সে বলে, যখন কেউ আমাকে বিশ্বাস করেনি, আপনি প্রথম ছিলেন যে শুরু থেকেই আমার উপর বিশ্বাস রেখেছেন। পার্ক স্মাইল করে, কারণ সে জানতো এখনো অনেক ঝামেলা রয়েছে। গিয়ম জেলে গার্ডিয়ান এরিয়াতে ছিল, মুখ দিয়ে একটা সাউন্ড করছিল আর পার্কের বলা কথাগুলো মনে করছিল। আমরা বুঝতে পারি চিয়ং গ্রুপের সাথে তার কোনো একটা সম্পর্ক আছে, যেটা আমরা সামনে জানব। ডংসুয়ের সঙ্গে চিফ বেক দেখা করতে আসে, যে তাকে গিয়মের উপর ইনভেস্ট করতে নিষেধ করে। সে বলে এটা পাবলিকের ডিমান্ড। বেক কিছুতেই মানছিল না। সে বলছিল একটা মার্ডারারকে দিয়ে চিকিৎসা করাবে। এই বিষয়ে আমি মেনে নিতে পারলাম না। ডংসু বিকটভাবে হাসে আর বলে সে মার্ডারার না লাইফ সেভার এটা দুনিয়া ডিসাইড করবে। ওল্ড ম্যান, তুমি আমার বাবার সময় থেকে আমার সঙ্গে কাজ করছো, এর জন্য বলছি এখন থেকে লি গিয়মকে একা ছেড়ে দাও। চিকিৎসা ব্যবস্থা ডেভেলপ করতে আর জীবন বাঁচাতে ফোকাস করতে দাও। ভালো কাজ করে টাকা বানাই। তারপর আমরা দেখি গিয়ম ঘুম থেকে উঠে। নতুন জায়গা ছিল। এখানে সে বিলাসবহুল স্থানে থাকলেও কঠোর নিরাপত্তায় চারদিক ছিল ঘেরা। সে যেন সোনার ডিম পাড়া হাঁস ছিল, যাকে ডংসু নিজের জন্য বন্দী করে রেখেছিল। পার্ক তার ওয়াইফের সঙ্গে দেখা করে আর মিয়ানসিকের জন্য চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে ডংসুর যে প্রস্তাব দিয়েছিল তা বলে। মেয়েকে ফার্স্ট ট্রিটমেন্ট দিতে হলে গিয়মের তাদের জন্য ওষুধ তৈরি করতে রাজি করাতে হবে, কিন্তু পার্ক এখানে অন্যায় করতে রাজি হয় না। তার ওয়াইফ অনেক রাগ করে আর বলে, তুমি তো মেয়ের জন্যই এই কেসটি নিয়েছিলে, তাই না? তাহলে এই সুযোগ কেন মিস করছো? আমাদের মেয়ের কাছে প্রত্যেকটা সেকেন্ড অনেক মূল্যবান। মিয়ানসিকের অবস্থা আরও খারাপ হতে থাকে। হঠাৎ সে তার বাবাকে ডাক দেয় আর বলে, বাবা তুমি কোথায়? আমি কিছুই দেখতে পাচ্ছি না। চোখ খোলা থাকা সত্ত্বেও চারপাশে শুধু অন্ধকার দেখে সে আতঙ্কিত হয়ে পড়ে। এদিকে রিপোর্টার জো মিনগিয়ংয়ের সঙ্গে কথা বলছিল, প্রফেসর হানের সঙ্গে গিয়মের সম্পর্ক কি, আর চিয়ং গ্রুপ এত বড় অ্যামাউন্ট কেনই বা গিয়মের নিচে ইনভেস্ট করছে। নিশ্চয়ই এর পিছিয়ে কোনো ঝামেলা আছে। রিপোর্টার জো গিয়মের জীবন নিয়ে আর্টিকেল লেখার সিদ্ধান্ত নেয় আর সেই অনুযায়ী তারা রিসার্চ করা শুরু করে। এদিকে প্রসিকিউটর চা এমন একটি গোপন তথ্য আবিষ্কার করে যা উচ্চপদস্থ কর্মকর্তারা লুকিয়ে রেখেছিল। গিয়মের উপর এক অধ্যাপক জীবন্ত অবস্থায় পরীক্ষা চালিয়েছিল, অর্থাৎ প্রফেসর হান। এতে বোঝা যায় বিষয়টির পিছনে আরও গভীর রহস্য রয়েছে, কিন্তু মামলা হেরে যাওয়ায় চায়ের কাছে আর কোনো ক্ষমতা নেই তদন্ত চালিয়ে যাওয়ার জন্য। প্রসিকিউটর চা তার বস ওয়ের কাছে যায় আর তাকে জিজ্ঞাসা করে, আপনি আগে থেকেই জানতেন প্রফেসর হান এবং গিয়ম একজন আরেকজনের সাথে কানেক্টেড? যা কিছু জানেন সবকিছু আমাকে বলুন। কিন্তু চিপ তাকে ওয়ার্নিং দেয় আর বলে সবকিছু থেকে সরে থাকার জন্য। এদিকে ডংসু খুব দ্রুত জানতে পারে চিপ চা অধ্যাপক হানের খোঁজ করছে। মনে হচ্ছিল সবকিছুর পেছনে ডংসুই রয়েছে, যদিও সে নিজে অধ্যাপকের অবস্থান জানে না। তাই সে তার লোকেদের আদেশ দেয় যেভাবেই হোক প্রফেসরকে খুঁজে বের করতে হবে, কারণ সেই প্রফেসর তার প্ল্যানের মাস্টার মাইন্ড। ডংসু ইঙ্গিত দেয় অধ্যাপক জীবিত থাকতে হবে এমন নয়, অর্থাৎ সে প্রয়োজনে তার সব সাক্ষীকে সরিয়ে দিতেও প্রস্তুত। সেই রাতেই তার লোকেরা প্রফেসরের বাড়ি খুঁজে পায়। দরজা ভেঙে ঢুকে দেখে অধ্যাপক খান ইতিমধ্যেই গাড়ি নিয়ে পালিয়ে গেছে, কিন্তু টেবিলে গিয়মের সেই রিসার্চ বুক পেয়ে যায়। অন্যদিকে মিডিয়া আবার পার্কে ঘিরে ধরে, এমন এমন সব কোয়েশ্চেন জিজ্ঞাসা করছিল যার উত্তর সে দিতে পারবে না। হঠাৎ চা সেখানে আসে আর বলে, এভাবে একজনকে হ্যারাস করার জন্য আপনাদের বিরুদ্ধে কেস করা যাবে। তারপর তারা একসঙ্গে যাচ্ছিল। পার্ক বলে, চিপ ওকে বিশ্বাস করতে না করেছিলাম। চা বলে, আমি তাকে কখনোই বিশ্বাস করিনি। চা প্রফেসর হান সম্পর্কে বললে পার্ক বলে, আমি গিয়মের লয়া, অবশ্যই চিনব না কেন? চা বললে, অতীতে প্রফেসর হানের সঙ্গে চিফ ও এর কোনো একটা কানেকশন রয়েছে। শুরুতে পার্ক ইন্টারেস্ট দেখায় না, কিন্তু যখন শুনে বিষয়টি গিয়মের সঙ্গে সম্পর্কিত হতে পারে তখন সে মনোযোগ দিয়ে শুনে।
প্রসিকিউটর চায়ের কথা শুনে পার্কের মুখের রং পাল্টে যায়। পরিস্থিতি এমনিই জটিল ছিল, তার মধ্যে আরেকটি নতুন টেনশন। তারপর পার্ককে তার ওয়াইফ কল করে, কিন্তু ওপাশে কেবল কান্নার শব্দ। একই সময় গিয়ম অবাক হয়ে দেখে চিকিৎসার তালিকায় মিয়ন্সিকের নাম নেই। পার্ক তাড়াহুড়ো করে হসপিটালে এসে পৌঁছায় এবং দেখে তার ওয়াইফ ইমার্জেন্সি বিভাগের বাইরে দরজার সামনে বসে আছে। সেও সেখানে বসে অপেক্ষা করতে থাকে। অন্যদিকে প্রসিকিউটর চা মুখোমুখি হয় ডংসুর, মানে সে তার অফিসে দেখা করার জন্য আসে। অপরদিকে আমরা দেখি গিয়ম কেউ একজনের সঙ্গে দেখা করার জন্য যাচ্ছিল। সে আর কেউ নয়, প্রফেসর হান ছিল। মিয়ন্সিকের প্যারেন্টস তার জন্য বাইরে অপেক্ষা করছিল। চা ডংসুকে প্রফেসর হান সম্পর্কে জিজ্ঞাসা করলে সে বলে তার বাবা এবং প্রফেসর হান একসঙ্গে কাজ করেছে। পরে হান তার পার্সোনাল কিছু কারণে রিজাইন করে। এদিকে প্রফেসর হান গিয়মকে জিজ্ঞাসা করে কেমন লাগছে। সে বলে অনেকটা বোরিং। পরে একটি ফোন বের করে তাকে কিছু একটা দেখান। এটা দেখে গিয়ম স্মাইল করে। এদিকে পার্ক আর তার ওয়াইফকে ডাক্তার ভারী গলায় জানায় মিয়ন্সিকের অবস্থা দ্রুত খারাপ হচ্ছে, মানসিকভাবে প্রস্তুত থাকাই ভালো। কথা শেষ হতেই মিয়ন্সিকের মা কান্নায় ভেঙে পড়ে। অন্যদিকে চা সরাসরি প্রশ্ন তুলে অধ্যাপক খান কি অনুমতি ছাড়াই মানবদেহ পরীক্ষা চালিয়েছিলেন, তাও চিয়ম মেডিকেলে। আর এর সাথেই এই এপিসোডটি এখানে শেষ হয়ে যায়। এপিসোড 6-এ আমরা দেখি প্রফেসর হান ফোন বের করে গিয়মকে একটি ম্যাপ দেখান আর মনে রাখার জন্য বলেন, সেদিনের জন্য তোমার মাত্র 3 মিনিট সময় আছে। যদি একটু ভুল করো তাহলে ধরা পড়বে। জানা যায় গিয়মের কক্ষের সিকিউরিটিকে মোটা অঙ্কের টাকা দিয়ে সে ভিতরে ঢোকার ব্যবস্থা করেছিল। দুজনে মিলে গোপন পরিকল্পনা করেছে গিয়মকে পালাতে সাহায্য করবে। গিয়ম বলে, আমি আপনাকে সেই জিনিস দেব যার স্বপ্ন আপনি দেখতেন, তবে আপাতত আপনি আমার বাড়িতে থাকুন। কিন্তু অধ্যাপক বুঝতে পারেনি ডংসুর লোক তার পিছু নিয়েছে। ফিরে আসা যাক ডংসু এবং চায়ের কথোপকথনে। ডংসু অবাক ছিল, কারণ চা তার হোমওয়ার্ক খুব ভালোভাবে করে এসেছে। ডংসু একটু জোর দিয়ে বলে মানবদেহে পরীক্ষা ওষুধ তৈরির জন্যই ছিল, ভুক্তভোগীর অনুমতিও ছিল, তাই এটা বেআইনি নয়। গিয়মের ক্ষেত্রেও নাকি তার মায়ের স্বাক্ষর নেওয়া হয়েছিল। ডংসু আরও অ্যাড করে ক্লিয়ারলি বলে তার বাবাও চিকিৎসা ও যোগ্য রোগে ভুগে মারা গেছে, তাই তার নিয়ত গিয়মের মাধ্যমে জনসেবা করা। তারপর আমরা দেখি চায়ের সহকর্মীরা তাকে ছেড়ে এসেছে, কিন্তু তারা তাকে অনেক বেশি মিস করছিল আর এই কেসে তাকে সাহায্য করতে চাইছিল। চা তার অফিসে চলে আসে আর রিসার্চ করা শুরু করে। ডংসুর কথাগুলোর মধ্যে সে ভুল ধরে খোঁজ নিয়ে জানতে পারে যে গিয়মের মা বহু আগেই মৃত্যুবরণ করেছেন, তাও কোমায় থাকা অবস্থায়। তাহলে স্বাক্ষর নেওয়া হলো কিভাবে? সে সঙ্গে সঙ্গে ডিটেকটিভ গংকে ফোন করে সাহায্য চায়। এদিকে গিয়ম তার প্রথম চিকিৎসার জন্য যাচ্ছিল। রুমের ভিতরে গিয়ে দেখে মিডিয়া। সে বলে যে আমার চিকিৎসা পাবলিকালি দেখানোর বিষয়ে তো আমি রাজি ছিলাম না। তারা বলে প্রমোশনালের জন্য কিছু ফটো ক্লিক করব। সে বাচ্চাটির কাছে গিয়ে বসে আর তাকে কমফোর্টেবল করার চেষ্টা করে। ছোট্ট মেয়ে কিছুটা ভীত ছিল, কিন্তু গিয়ম কোমল এবং সহানুভূতিশীল আচরণ করে। তার শান্ত স্বরে মেয়েটি ধীরে ধীরে ভয় কাটিয়ে উঠে। চিকিৎসা শুরু হতেই ডংসু গভীর মনোযোগ দিয়ে পুরো প্রক্রিয়া লক্ষ্য করে। হঠাৎ তার কর্মী এসে একটি নোটবুক দেয়। অধ্যাপক খানের বাসায় পেয়েছে গিয়মের সেই ডায়েরি। ডংসু পাতা খুলে স্তব্ধ। ভিতরে জটিল সূত্রে ভরা গবেষণার নোট। বুঝতে বাকি থাকে না এটা অধ্যাপকের আজীবনের গবেষণার ফল। সঙ্গে সঙ্গে সে তার গবেষণার দলের কাছে এটি পাঠায়। এদিকে রিপোর্টার জো এবং মিন গিয়ং অর্থের বিনিময়ে তথ্য জোগাড় করতে বের হয়, কারণ তারা গিয়ম সম্পর্কে আর্টিকেল পাবলিশ করতে চেয়েছিল আর বিশ্বাস করছিল এই বিষয়ে আর্টিকেল পাবলিশ করলে ভালো একটা ইনকামও করতে পারবে। তারা পৌঁছে যায় সেই জায়গায় যেখানে গিয়মের মায়ের মরদেহ হার্ট অ্যাটাকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল। মিনগিয়ং সঙ্গে সঙ্গেই অস্বাভাবিক বিষয়টি বুঝতে পারে। হার্ট অ্যাটাকে মারা যাওয়া একজন মানুষ কিভাবে উঁচু সেতু থেকে পড়ে যেতে পারে। রিপোর্টাররা এখানে আছে এরকম একটি গন্ধ পেয়ে রিপোর্টার জো টাকা পাওয়ার আশা বাদ দিয়ে সেখান থেকে দৌড় দেয়। মিনগিয়ংও বাধ্য হয়ে তার পিছনে ছুটতে থাকে। এদিকে প্রসিকিউটর চা সত্যের সন্ধান করতে ডিটেকটিভ গংকে সঙ্গে নিয়ে গিয়মের পুরনো বাড়িতে পৌঁছে যায়। ডিটেকটিভ গং আপত্তি জানায় অনুমতি ছাড়া ভিতরে ঢুকা বেআইনি, কিন্তু কথা শেষ হওয়ার আগে চা দরজা ভেঙে ভিতরে ঢুকে পড়ে এবং বলে এখন আমরা দুইজনই সহ অপরাধী। হতভম্ব পুলিশ গং বাধ্য হয়ে তার পিছনে যায়। মুখে বলে সে চুর নয় পুলিশ, কিন্তু হাত দিয়ে তালা খোলার প্রস্তুতিও নিচ্ছিল। হঠাৎ চা একটি সন্দেহজনক ছায়া দেখে চিৎকার করে তাড়া করে, কিন্তু লোকটি খুব দ্রুত পালাচ্ছিল বলে পুলিশ গং তাকে ধরতে পারে না। তারা আলাদা হয়ে ধাওয়া শুরু করে। দৌড়াতে দৌড়াতে চা হঠাৎ কারো সঙ্গে ধাক্কা খেয়ে মাথা ঠুকে বসে পড়ে। ব্যথায় মাথা চেপে ধরে। দেখা যায় যার সঙ্গে ধাক্কা লেগেছে সে আর কেউ নয়, রিপোর্টার জো। তার মাথা এত শক্ত যে সে কিছুই টের পায়নি। আমরা দেখি পালিয়ে যাওয়া লোকটি ছিল অধ্যাপক খান। গিয়মের কথা মতো সে ওই বাড়িতে লুকাতে এসেছিল, কিন্তু ঘুরে দাঁড়াতেই আরেকজনের মুখোমুখি হয়ে থমকে যায়। তারপর চারজন প্রসিকিউটর চা, ডিটেকটিভ গং, রিপোর্টার জো এবং মিন গিয়ং একটি জায়গায় বসে কথা বলা শুরু করে।
যদিও তারা আগে একজন আরেকজনের এগেইনস্ট ছিল, কিন্তু এখন লুকে থাকা সত্যটা জানার জন্য তারা একসঙ্গে কাজ করতে রাজি হয়। রাতে প্রসিকিউটর চা জানতে পারে গিয়মের মা অনেক বেশি পেরেশানির মধ্যে ছিলেন, কারণ তার একমাত্র ছেলে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গিয়েছিল। তিনি তাকে সব জায়গায় খুঁজে বেরিয়েছেন, কিন্তু তার কোনো খোঁজ পাননি। ডিটেকটিভ গংও এসব কিছুর মধ্যে ইনভলভ ছিল। হয়তোবা সে জানতো গিয়ম কোথায়, কিন্তু তার মাকে বলেছে তারা তার কোনো খোঁজ পাচ্ছে না। তার ছেলেকে নিয়ে এক্সপেরিমেন্ট করা হচ্ছিল। অন্যদিকে আমরা দেখি মিয়নসিকের অবস্থা ধীরে ধীরে আরও বেশি খারাপ হচ্ছিল। হাসপাতালে তার অজ্ঞানের দিকে তাকিয়ে অনেক বেশি অস্থির হয়ে পড়ছিল। হঠাৎ তার লাইফ সাপোর্টার মনিটরে পিপ শব্দ বেজে ওঠে, যেন মৃত্যুর ডাক। ডাক্তাররা ছুটে আসে, কিন্তু অবস্থার উন্নতি হয় না। পার্ক এবং তার ওয়াইফ অনেক বেশি অসহায় হয়ে তাদের মেয়ের দিকে তাকিয়ে থাকে। ডংসু তার রিসার্চ স্ট্রিমের সঙ্গে দেখা করে। তার কর্মী বলে 1 মাসের মতো সময় লাগবে সবকিছু গুছিয়ে একটা ফলাফল দিতে, কিন্তু সে ওয়ার্নিং দেয় আর বলে যা কিছু লাগে সে দিবে, কিন্তু 1 সপ্তাহের মধ্যে সে ফলাফল চায়। এদিকে কিয়ম অপেক্ষা করছিল। আজ 2টায় হান তার সঙ্গে দেখা করতে আসার কথা। সে বুঝতে পারে হান কোনো বিপদে আছে। সে গার্ডকে জিজ্ঞাসা করে আজকে 2টায় আমার ভিজিট আছে কিনা। গার্ড তাকে বলে আজকে 2টায় কোনো ভিজিট নেই, 5টায় পার্কের সঙ্গে ভিজিট আছে। তারপর পার্ক গিয়মের সঙ্গে দেখা করতে আসে। যদিও সে গিয়মের প্রাণ বাঁচাতে পেরেছিল, কিন্তু প্রমিস এখনো পূরণ হয়নি। পার্কের মুখ দেখেই গিয়ম বুঝতে পারে মিউজিকের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। চিকিৎসার তালিকায় মিউজিকের নাম নেই। পার্ক বলে আমার মেয়েটাকে বাঁচাও। এই প্রথমবার পার্ক গিয়মের সামনে মাথা নত করে অনুরোধ করে। সন্তানের জন্য সব আশা প্রায় নিঃশেষ হয়ে যাওয়া এক পিতার কণ্ঠ কেঁপে ওঠে। ধীরে ধীরে সে হাঁটু গেড়ে বসে পড়ে। নিজেকে আর সামলাতে পারে না। গিয়মও বুঝতে পারছিল না কি করে তাকে সান্ত্বনা দিবে। আর সিসিটিভির মাধ্যমে ডংসু এইসব কিছু দেখছিল আর হাসছিল, কারণ সে আগেই শর্ত দিয়েছিল পার্কে গিয়মকে রাজি করাতে হবে তাদের জন্য ওষুধ তৈরি করতে, তবেই মিয়নসিক চিকিৎসার সুযোগ পাবে। তারপর পার্কে রিপোর্টার কল করে আর বলে আপনি যে গাড়ির খোঁজ নিতে বলেছিলেন, যেটা হানের বাড়ির বাইরে ছিল, সেটা চিয়ম গ্রুপের। এই কথা শুনে পার্ক বুঝতে পারে যে শুরু থেকেই চিয়ম গ্রুপ এইসব কিছুর মধ্যে ইনভলভ ছিল। সে দ্রুত চায়ের সঙ্গে দেখা করে। পার্ক তাকে জিজ্ঞাসা করে গিয়মের সঙ্গে কি তোমার কোনোদিন বনিবনা হবে না। চা বলে গিয়ম 17 জনকে হত্যা করেছে, আর সে শুরু থেকেই সন্দেহ করছিল গিয়মকে। আর সে পার্কের আন্ডারে থাকা সত্ত্বেও চাকে প্রপোজাল দিয়েছিল তার সাইডে এসে কাজ করার জন্য। পার্ক বুঝতে পারে গিয়ম হয়তো শুরু থেকেই জানতো তাকে ধরা হবে, কিন্তু সে এতটা আত্মবিশ্বাসী ছিল যে মৃত্যুদণ্ড এড়াতে পারবে। পার্ক কিছুই বলে না। পার্ক আর চা সিদ্ধান্ত নেয় তারা একসঙ্গে কাজ করবে এবং সত্যটা বের করবে। পার্ক চাকে বলে তোমার চাকরিটাও তুমি হারাতে পারো, তুমি প্রস্তুত তো? কিন্তু চা পিছু হাঁটে না। তারা চুক্তি করে পার্ক গিয়ম সম্পর্কে সব তথ্য দেবে, আর চা দেবে প্রসিকিউটর ও এর সম্পর্কে সব তথ্য। পরের দিন চা ডিটেকটিভ গংয়ের সঙ্গে দেখা করে। সে তাকে বারবিকিউ খাওয়ার জন্য ইনভাইট করে। কথাবার্তার এক পর্যায়ে সে জানতে পারে ডিটেকটিভ গং আর চিপ আগে একসঙ্গে কাজ করতেন। পরে তার প্রমোশন হয় আর এখন তিনি চায়ের বস। চা বুঝতে পারে ডিটেকটিভ গংও তাদের মধ্যে একজন। এমনকি গিয়মের মায়ের মৃত্যুর আসল তথ্য গোপন করছেন। ডংসুর কোম্পানির অন্ধকার কাজগুলো বাস্তবায়নে হয়তো বা সে তাদের সাহায্য করে। পরে ডিটেকটিভ গং বুঝতে পারে চা তাকে সন্দেহ করছে, তাই সে গোপনে এক অজ্ঞাত ব্যক্তিকে ফোন করে খবর দেয়। সেই রাতে প্রসিকিউটর চা তার 2 জুনিয়রের সঙ্গে দেখা করে। আগে সে ছিল কঠোর এবং রুড একজন বস। কেউ তাকে বেশি পছন্দ করতো না, কিন্তু এটাই প্রথমবার যখন সে তাদের সঙ্গে একসঙ্গে বসে ড্রিঙ্কস করে এবং মন খুলে কথা বলছিল। শেষ পর্যন্ত প্রসিকিউটর চা তার এই জুনিয়রদের সঙ্গে সব ভুল বুঝাবুঝি মিটিয়ে ফেলে, আর তারা তাকে এই মামলাতে সাহায্য করার জন্য রাজি হয়ে যায়। পার্ক আর তার টিম আবার একসঙ্গে বসে তারা সবকিছু জোড়া লাগাচ্ছিল। কার সঙ্গে কার কানেকশন সেটা বোঝার চেষ্টা করছিল। ডিটেকটিভ গংও তাদের এই লিস্টে ছিল। এদিকে আমরা দেখি ডিটেকটিভ গং ডকসুর লুক আয়ের সঙ্গে ড্রিঙ্কস করছিল। সে বলে গিয়ম যদি বড় মাপের খুনি হয়, তাহলে চা হচ্ছে বড় মাপের সাইকো। তাকে সামলানো এত সহজ না। ভয় দেখায় আর বলে কোনো ঝামেলা তারা মেনে নিবে না, তাই মহিলাটাকে হ্যান্ডেল দিতে। এদিকে গিয়ম সারা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। শেয়ার বাজারের দাম হু হু করে বাড়ছে। ডংসু তার উপর ইনভেস্ট করে সত্যি একটি ভালো কাজ করেছে, তাই বোঝা যাচ্ছিল হয়তোবা এই সিদ্ধান্ত তার কোম্পানিতে অনেক ভালো প্রফিট নিয়ে আসতে পারে। আমরা দেখি ডংসু কল্পনা করে তার বাবার সঙ্গে তার সম্পর্ক কী রকম ছিল। আমরা দেখি তার বাবা অসুস্থ ছিলেন। ডংসু তার বাবার কাছে যায় এবং কিছু একটা তার বাবার গলায় লাগায়। হয়তোবা সেই তার বাবাকে মেরেছে। এই সিন আমাদের দেখানো হয় না। তখনই তার কর্মী আসে আর আজকের পেশেন্টের ডিটেলস জানায় আর বলে এরকম কেস গিয়মের জন্য প্রথম, আর যে ইনস্ট্রুমেন্ট দরকার সেটা তাদের কাছে নেই, শুধুমাত্র একটি হসপিটালে আছে, তাদের সেখানে যেতে হবে। ডংসু তাদের পারমিশন দিয়ে দেয়। তারপর সিসিটিভি ফুটেজে সে গিয়মকে দেখছিল। গিয়মের চোখ যেন তার দিকে তাকিয়েছিল আর কিছু একটা বলছিল। তারপর আমরা দেখি গিয়মকে প্রস্তুত করে ফুল সিকিউরিটির সঙ্গে চিকিৎসা করার জন্য নিয়ে যাওয়া হয়। পৌঁছে সেখানে পাবলিক এবং মিডিয়া সবাই তাকে ঘিরে ধরে, বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা করে, কিন্তু তার মাথায় অন্য কিছু চলছিল। আমরা দেখি সে চিকিৎসার জন্য প্রস্তুতি নিচ্ছিল। অন্যদিকে চা জানতে পারে আরেকটি লাশ পাওয়া গেছে। হঠাৎ ডিটেকটিভ গিয়ম থেকে খবর পেয়ে চা ঘটনাস্থলে পৌঁছে দেখে
প্রফেসর হানের মৃতদেহ। বোঝা যাচ্ছিল কেউ তাকে মেরে ফেলেছে। এতে গিয়ম অধ্যাপক হানের সঙ্গে যে পালিয়ে যাওয়ার প্ল্যান করেছিল তা ভেস্তে যায়। এরপর আরেকটি খবর আসে, গিয়ম চিকিৎসা করার সময় পালিয়ে গেছে। আর লাস্ট সিন হিসাবে আমরা দেখি গিয়ম গাড়িতে বসেছিল, তার সঙ্গে ছিল পার, তার মানে সে তাকে পালাতে সাহায্য করেছে। আর এর সাথেই এই এপিসোড এখানে শেষ হয়ে যায়। তারপর আমরা দেখি গিয়মকে কিভাবে পালাতে পার্ক হেল্প করেছিল। ফ্ল্যাশব্যাকে ফিরে যাই। পার্ক যখন গিয়মের সঙ্গে দেখা করার জন্য এসেছিল আর তার মেয়ে মিউজিককে বাঁচানোর জন্য রিকোয়েস্ট করেছিল, তখন গিয়ম তাকে বলে তার একটি উপকার করার জন্য, বিনিময়ে সে মিউজিকের চিকিৎসা করবে। তাকে এখান থেকে পালাতে সাহায্য করতে হবে। সে প্রফেসর হানের সঙ্গে একটি প্ল্যান তৈরি করেছিল, কিন্তু প্রফেসর হান আজকে দুপুর 2টায় তার সঙ্গে দেখা করার কথা ছিল, কিন্তু সে আসেনি। মানে হয়তোবা সে জীবিত নেই বা কোনো বিপদে আছে। তাই এখন হানের জায়গায় সে চায় যে পার্ক তাকে হেল্প করবে। বিনিময়ে সে প্রমিস করে মিউজিকের চিকিৎসা করবে। এদিকে প্রফেসর হানকে ডংসুর লোকেরা ধরে নিয়ে এসেছিল। প্রফেসর হান ডংসুকে বলছিল যে এই গবেষণা যাতে আর না চালানো হয়, কারণ এটি গেমের জন্য অত্যন্ত বিপজ্জনক। আর তার শরীরে যে নতুন রক্ত উৎপন্ন হচ্ছে তাতে এই চিকিৎসা নাও হতে পারে। কিন্তু ডংসু বলে প্রয়োজন হলে তার শরীরের সমস্ত রক্ত মজুত করে রাখবে। গিয়মকে তার কোনো কিছুই আসে যায় না, তার শুধু দরকার চিকিৎসা। ডংসু প্রফেসর হানের কোনো কথাই শুনে না এবং শেষ পর্যন্ত তাকে হত্যা করার জন্য সিদ্ধান্ত নেয়। ডংসুর লোকেরা প্রফেসর হানকে মেরে ফেলে। এভাবেই প্রফেসর হান তার জীবন হারান। এদিকে প্রজিকিউটর চিফের সঙ্গে দেখা করে। সেই চিফ যে ওই দিন অফিসে গিয়ে তাকে সব ধরনের তথ্য দিয়েছিলেন। চিফ তাকে আজকেও বলেন গিয়মের মামলাটি আর গভীর যাতে তদন্ত না করে, কারণ এতে তারই কষ্ট হবে। এটি ছিল দ্বিতীয়বারের মতো তাকে দেওয়া ওয়ার্নিং। কিন্তু এসব কিছু পাত্তা দেয় না, কারণ সে যে কোনো মূল্যে সত্যটা বের করবে। যাই ঘটুক না কেন, যেই জড়িত থাকুক না কেন, সে সব কিছু বের করবে। চিফ আরও জানায় এই ঘটনা গিয়ম থেকে শুরু হয়নি, বরং ডংসুর বাবার সময় থেকে শুরু হয়েছিল। বহু আগে ডংসুর বাবা এবং প্রফেসর হান একসঙ্গে গবেষণা করেছিলেন, যেখানে তারা সরাসরি জীবিত মানুষকে সাবজেক্ট টেস্ট হিসাবে ব্যবহার করতেন, আর সেই কারণে অনেক মানুষ প্রাণ হারিয়েছিল। অন্যদিকে আমরা দেখি ডংসুর গায়ে অনেকগুলো কাটার দাগ ছিল। তারপর ডংসু গিয়মের সঙ্গে দেখা করে। সেখানে গিয়ম ডংসুকে বলে, অনেক আগেই প্রফেসর হানের কাছ থেকে আমার নোটবুক নিয়ে নিয়েছ। নোটগুলো ব্যবহার করে ওষুধ তৈরি করার জন্য যাই করো না কেন, তার সরাসরি সহায়তা ছাড়া সেটা কখনোই সম্ভব হবে না। ডংসু বলে, তাই তো তোমাকে এখানে এনেছি। গিয়ম বলে, কি মনে হয় আমার ব্লাডে এখন কত % চিকিৎসাযোগ্য ব্লাড সেল রয়েছে? নতুন ব্লাড সেল উৎপন্ন হতে হতে একসময় হয়তোবা আমার রক্তে চিকিৎসার যোগ্য আর সেল থাকবেই না। তখন কি করবে? তোমরা এই চিকিৎসা সিস্টেম তৈরি করার জন্য 17 জনকে হত্যা করেছ। আমিও শুধু তোমাদের টেস্ট সাবজেক্ট। সেই দিনই গিয়মের একটি মেডিকেলে ডেমনস্ট্রেশনের জন্য যাওয়ার কথা ছিল। আর এটাই হয়তোবা তার জন্য সুযোগ ছিল সেখান থেকে পালিয়ে যাওয়ার। সেখানে একটি শিশুর ব্লাড ক্যান্সার ছিল, যার জন্য কিছু ইনস্ট্রুমেন্ট দরকার, যেটা চিয়ম মেডিকেলে নেই। তারপর আমরা দেখি গিয়মকে ফুল সিকিউরিটি দিয়ে সেখানে নিয়ে যাওয়া হয়। আর একই সময় পার্কও সেই হসপিটালে যাচ্ছিল। হাসপাতালের নাম ছিল হানা হসপিটাল। পার্ক গিয়মকে সেখান থেকে পালাতে সাহায্য করার জন্য যাচ্ছিল। অন্যদিকে তার বস ও এর সঙ্গে দেখা করতে যায়, কারণ সে জানতে পেরেছে যে কয়েক বছর আগে গিয়মের মামলাটি যে চাপা দিয়েছিল সেই প্রসিকিউটর আর কেউ নয়, মিস্টার ও নিজেই ছিলেন। বস ও তাকে বলে, তুমি এখানেই থেমে যাও, না হলে তোমারই কষ্ট হবে। আর যদি তুমি এই মামলা বেশি নাড়াচড়া করো তাহলে তুমি নিজেই বিপদে পড়তে পারো। কিন্তু এই সব কিছুর কোনো কিছুই পাত্তা দেয় না। ঠিক তখনই মিনগিয়ং সেখানে আসে নতুন প্রমাণ নিয়ে, কারণ পার্ক তাকে সব প্রমাণ জোগাড় করতে বলেছিল। তাই মিনগিয়ং সত্যি প্রাণে প্রাণে সব তথ্য সংগ্রহ করেছিল। কয়েকদিন সময় লেগেছিল তার। সে ওই মহিলাকে সব জায়গায় ফলো করছিল, ক্যাফেতে, সেলুনে, এমনকি পিলাটেস ক্লাস পর্যন্ত। শেষ পর্যন্ত মিনগিয়ং উচ্চপদস্থ ব্যক্তিদের মধ্যে বিভিন্ন গোপন সম্পর্কের প্রমাণ খুঁজে পায় এবং সেই দিন কে সবকিছু জানায়, আর সব প্রমাণও তার কাছে সেন্ড করে দেয়। প্রেজেন্টে সব প্রমাণ একসাথে থাকায় মিস্টার ও আর কোনো কিছুই বলতে পারে না। এদিকে আমরা দেখি গিয়ম তার মেডিকেল ডেমনস্ট্রেশন শুরু করে। হাসপাতালের বাইরে তখন পার্ক অপেক্ষা করছিল এবং সে সুযোগ পেয়ে ভিতরে ঢুকে পড়ে এবং গিয়মের প্ল্যান অনুযায়ী কাজ করা শুরু করে। অন্যদিকে চিফ বেকের অফিসে ইনভেস্টিগেশনের জন্য লোকজন যায়। আমরা বুঝতে পারি তাদের সকল রহস্য বের করে সেই অনুযায়ী অ্যাকশন নেওয়া শুরু করেছে। অন্যদিকে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় প্রফেসর হান ইতিমধ্যে কিছু লোককে টাকা দিয়ে প্রস্তুত করে রেখেছিলেন, যাতে তারা পালাতে সাহায্য করে। এর মধ্যে ছিল সিকিউরিটি গার্ড এবং বিদ্যুৎ নিয়ন্ত্রণকারী কর্মী। প্ল্যান ছিল গিয়ম যখন প্রায় দুপুর 12টার দিকে ডেমনস্ট্রেশনের কাজ শেষ করবে, ঠিক তখনই হসপিটালের বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হবে। ঠিক তাই, এরপর হসপিটালের ইলেকট্রিসিটি চলে যায়। সেই সুযোগে গিয়ম পালিয়ে যায়। সে রুম থেকে বের হয়, সেখানে থাকা সিকিউরিটিকে অজ্ঞান করে দেয়। ডংসুর লোকেরা অনেক বেশি ব্যস্ত হয়ে যায়, কারণ তারা ভয় পেয়েছিল যে গিয়ম হয়তোবা পালিয়ে যাবে। তারা গিয়মকে সব জায়গায় খোঁজাখুঁজি করতে থাকে, কিন্তু আসলে সে ইতিমধ্যে পার্কের সঙ্গে দেখা করে ফেলেছিল। আর পার্ক তাকে বদলানোর জন্য অন্য কাপড় দেয়। এরপর পার্ক গিয়মকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এভাবেই গিয়ম হসপিটাল থেকে বের হতে সক্ষম হয়। কিন্তু সমস্যা হলো, পালানোর সময় ডংসুর লোকেরা তাদের পিছনে ধাওয়া করছিল।
পার্ক ভয় পেয়ে রিপোর্টার জোকে ফোন করে সাহায্য চায়, যেন সে এসে তাদেরকে সাহায্য করতে পারে। এরপর শুরু হয় গাড়ি নিয়ে পালানোর চেষ্টা। পার্ক কোনোভাবে ফাঁকি দিয়ে পালাতে সক্ষম হয়। তাদের মধ্যে একটু স্বস্তি কাজ করে, হয়তোবা তারা পালাতে সক্ষম হয়েছে। কিন্তু হঠাৎ ডংসুর লোকেরা পার্কের সেই গাড়িকে ধাক্কা দিয়ে দেয়, ফলে তাদের গাড়ি কয়েক মিটার দূরে ছিটকে পড়ে। অন্যদিকে সারা দেশে খবরটি ভাইরাল হয়ে যায় যে গিয়ম পালিয়ে গিয়েছে। এদিকে পার্কের ওয়াইফ এবং তার মেয়ে মিয়নসিক সেই জায়গায় যাচ্ছিল যেখানে পার্ক এবং গিয়মের সঙ্গে তাদের দেখা করার কথা ছিল, কিন্তু তারা জানতোই না যে তাদের সঙ্গে কি হতে চলেছে। সৌভাগ্যবশত পার্ক এবং গিয়ম বেঁচে যায়, তবে গিয়মের পেটে গুরুতর আঘাত লাগে। পার্ক বাইরে বের হয় এবং পরিস্থিতি সামলানোর চেষ্টা করে। ঠিক তখনই রিপোর্টার জো সেখানে পৌঁছে যায়। রিপোর্টার জো পরিস্থিতি বোঝার চেষ্টা করছিল। পার্ক তাকে অনুরোধ করে যেন সে লোকগুলোকে আটকে রাখে। রিপোর্টার জো বলে সে সবকিছু সামাল দেবে, আর রিপোর্টার জো তাকে বলে তার গাড়ি করে যেন গিয়মকে নিয়ে পালিয়ে যায়। পার্ক সেটাই করে, আর রিপোর্টার গুন্ডাগুলোকে ব্যস্ত রাখে। অবশেষে পার্ক এবং গিয়ম সেখান থেকে পালাতে সক্ষম হয়, তবে আনলাকিলি রিপোর্টার জোকে ডংসুর লোকেরা মারধর করে অজ্ঞান করে ফেলে। গিয়মের আঘাত ক্রমেই গুরুতর হয়ে উঠছিল, আর পার্ক ভীষণভাবে চিন্তিত হয়ে পড়ছিল। তারপর আমরা দেখি তারা গিয়মের বাড়িতে গিয়ে পৌঁছে যায়, ওই পুরনো বাড়িতে যেখানে সে একসময় তার মায়ের সঙ্গে থাকতো। তারা ভিতরে ঢুকে দেখে সেখানে পার্কের ওয়াইফ এবং মিনসুয়ক তাদের জন্য অপেক্ষা করছে। মিনসুয়কের অবস্থা তখন খুবই আশঙ্কাজনক ছিল। পার্ক এবং তার ওয়াইফ গিয়মকে বলে আগে যেন সে নিজের ক্ষত সারায়, কিন্তু গিয়ম তা মানতে চায় না। সে বলে আগে মিয়নসিককে চিকিৎসা করতে হবে, কারণ এখন এটাই তার সবথেকে বেশি প্রয়োজন। তীব্র যন্ত্রণা সহ্য করেও গিয়ম তার কাজ শুরু করে। সে নিজের শরীর থেকে ব্লাড বের করে, তারপর সেটি একটি ইনজেকশনের মাধ্যমে মিয়নসিকের শরীরে ঢুকিয়ে দেয়। আশা করা যায় এর ফলে মিয়নসিকের অবস্থা ভালো হবে, কারণ তার শরীরের এই ব্লাডের মধ্যেই রয়েছিল সব ধরনের রোগ সারিয়ে তোলার মতো ক্ষমতা। এরপর পার্ক গিয়মকে থ্যাংক ইউ জানায়। ঠিক তখনই চা ফোন করে, কিন্তু পার্ক চায়ের ফোন ধরার আগে গিয়ম অজ্ঞান হয়ে যায়। এদিকে আমরা দেখি ডংসু তার রিসার্চে ইনভেস্টরদের দ্বারা কঠোরভাবে তিরস্কৃত হচ্ছিল। তাদের মধ্যে প্রসিকিউটর চায়ের বাবাও ছিলেন। ডংসু তাদের কাছে সময় চায় আর প্রমিস দেয় সে যে কোনোভাবে গিয়মকে খুঁজে বের করবে, কিন্তু ইনভেস্টররা তাকে তেমন একটা পাত্তা দেয় না। আর আমাদের আগের ধারণা সত্যি প্রমাণিত হয়। এই পুরো ঘটনার পিছনে মেইন যে লিডার ছিল সে প্রসিকিউটর চায়ের বাবা ছিলেন। তারপর আমরা একটু ফ্ল্যাশব্যাকে ফিরে যাই, যেখানে আমরা জানবো কিভাবে গিয়ম এবং তার মা প্রাণ হারিয়েছিলেন। এক সকালে গিয়ম প্রতিদিনের মতো নাস্তা করছিল, যা তার মা প্রস্তুত করেছিলেন। তারপর সে কলেজে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল। তার এলাকার মধ্যে গিয়ম অত্যন্ত মেধাবী একজন স্টুডেন্ট ছিল, এতটাই যে গ্রামের গর্ব হিসাবে তাকে প্রচার করা হতো। এমনিকি বলা হতো সেই এলাকার সবথেকে মর্যাদাবান ব্যক্তি। সেই দিন সে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে বের হয়, কারণ সেই দিন তার অংশ নেওয়া প্রতিযোগিতার মূল্যায়নের ফল প্রকাশ হওয়ার কথা ছিল। কলেজ শেষে বন্ধুরা তাকে বাস্কেটবল খেলতে ডাকলেও তখন এক অধ্যাপক তাকে নিজের কক্ষে ডাকেন। সেখানে তিনি তাকে জানান বিখ্যাত হসপিটাল থেকে প্রফেসর হান তার সঙ্গে দেখা করতে চান। গিয়ম এই বিষয়ে তার মাকে সবকিছু জানায়। তার মা বলে ঠিক আছে, তবে রাতে দেরি করে ফিরো না। গিয়মও রাজি হয়। প্রতিযোগিতা শেষে বাড়ি ফেরার পথে হঠাৎ সে দুর্ঘটনার শিকার হয়। একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। তারপর আমরা দেখি প্রেজেন্টে তার জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফেরার পর জানা যায় তার শরীর থেকে অনেক ব্লাড বের হয়ে গেছে। পার্কের ওয়াইফ বলে তাকে ইমার্জেন্সি ব্লাড দিতে হবে, কিন্তু গিয়ম বলে তার রক্তের গ্রুপ RH নাল হওয়ায় তা পাওয়া কঠিন, আর সে নর্মাল কারো ব্লাড নিতে পারবে না। এটা শুনে পার্ক টেনশনে পড়ে যায়। এদিকে চিফ খুব বেশি টেনশনে ছিলেন, কারণ চা যে প্রমাণগুলো দিয়েছিল সেগুলো একবারে সঠিক ছিল। সে বুঝতে পারছিল না এখন কি করা উচিত। আর রিপোর্টার জোর কথা বলতে গেলে ভাগ্যক্রমে সে বেঁচে গিয়েছে, নিজের অফিসে ফিরে যেতে পেরেছে। তারপর রিপোর্টার জো মিন গিয়মকে সব ঘটনা খুলে বলে আর জানায় যে পার্ক গিয়মকে নিয়ে পালিয়ে গিয়েছে। অন্যদিকে পার্ক গিয়মকে জিজ্ঞাসা করে শুরু থেকে কেন তুমি আমাকে চিয়ং গ্রুপ সম্পর্কে বললে না। গিয়ম স্মাইল করে আর বলে আপনি কি ভুলে গেছেন প্রথমবার যখন আমাদের দেখা হয়েছিল আপনি আমার কলার ধরেছিলেন। তারপর যখন জানতে পারলেন সাংউ সম্পূর্ণরূপে সুস্থ হয়ে গেছে, তাও বিশ্বাস করেননি। পার্ক কিছুটা লজ্জা পেয়ে যায়। তারপর গিয়ম বলে আমি জানি আপনি শুধু মিয়নসিকে বাঁচানোর চিন্তা করছিলেন। 17 জনকে মার্ডার করেছে এমন সিরিয়াল কিলারকে বিশ্বাস করা কঠিন ছিল। আপনি হয়তোবা চিন্তায় আছেন যে মিয়নসিক আবার পুনরায় সংক্রমিত হতে পারে। এইবার পার্ক শান্তভাবে বলে না, আমার তোমার প্রতি বিশ্বাস আছে। গিয়ম স্মাইল করে আর বলে ফাইনালি ভালো লাগছে যে আমি কতটুকু সক্ষম তা তুমি বুঝতে পেরেছ। পার্ক তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানায়, কারণ মিয়নসিকের অবস্থা আস্তে আস্তে ইমপ্রুভ হচ্ছে। গিয়ম বলে এটা আমার দায়িত্ব ছিল। গিয়ম বলে মিয়নসিক অনেক লাকি যে সে তোমার মতো একজন বাবা পেয়েছে। পার্ক বলে যখন তোমার একদিন সন্তান হবে তখন তুমি বুঝতে পারবে যে প্যারেন্টস হওয়ার ফিলিংস কেমন। গিয়ম তাকে জিজ্ঞাসা করে তোমার কি মনে হয় আমার কি কোনোদিন বিয়ে হবে বা মিয়নসিকের মতো কোনো সন্তান হবে। পার্ক বলে তোমার কি বিয়ে করার কোনো খেয়াল নেই। তারপর তারা দুজন হেসে উঠে। তারপর গিয়ম পার্ককে বলে আমাদের একটি জায়গায় যেতে হবে। তারপর আমরা দেখি সে পার্ককে নিয়ে সেতুর কাছে আসে, যেই সেতু থেকে তার মা পড়ে মারা গিয়েছিল, এবং পুরো সত্যটা খুলে বলে। দুর্ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষ তার মাকে কিছুই জানায়নি।
বরং তাকে চিয়ম হসপিটালে নিয়ে যাওয়া হয়, যেখানে ডংসু, যে গবেষণার প্রতি অদ্ভুতভাবে আসক্ত ছিল, গিয়মকে রিসার্চ সাবজেক্ট বানিয়ে ফেলে। 2 সপ্তাহ ধরে গিয়মের মা ছেলেকে খুঁজে বেড়ান। ডিটেকটিভ গং, যে কিনা ডংসুর হয়ে কাজ করছিল, তাকে বারবার বলে যে তোমার ছেলেকে পেলে জানানো হবে। অবশেষে তাকে জানানো হয় তার ছেলে দুর্ঘটনায় মারা গিয়েছে। আসলে ডংসুর হসপিটালে গিয়মের পেইড ডেথ সার্টিফিকেট বানানো হয়েছিল, যেন সবাই বিশ্বাস করে সে আর বেঁচে নেই। এমনকি দুর্ঘটনার ড্যাশবোর্ডে ক্যামেরার ফুটেজও দেখানো হয়। কিন্তু গিয়মের মা হাল ছাড়েনি। তিনি হসপিটালের বিরুদ্ধে মামলা করেন এবং ন্যায় বিচার চাইতে থাকেন। সত্য বের করার চেষ্টা চালিয়ে যান। এতে ক্ষিপ্ত হয়ে ডংসু তাকে হত্যা করে এবং লাশ নদীতে ফেলে দেয়। শুধু তাই নয়, প্রফেসর হানকেও চাকরি থেকে বরখাস্ত করা হয়, কারণ গিয়মকে নিয়ে তাদের গবেষণার তেমন একটি ইমপ্রুভমেন্ট ছিল না। প্রফেসর হান এতে অনেক বেশি ক্ষুব্ধ হন। তিনি গিয়মকে সেখান থেকে বের করে এনে নিজের বাড়িতে লুকিয়ে রাখেন এবং তাকে সুস্থ করার প্রতিশ্রুতি দেন। গিয়ম ভাবতে থাকে মায়ের সাথে তার সাজানো জীবন এক নিমিষেই শেষ হয়ে যায়। সেখান থেকেই গিয়ম নিজের গবেষণা শুরু করে এবং প্রতিশোধের পরিকল্পনা গড়ে তোলে। তার রিসার্চের মধ্যে পার্ক ছিল, যে কিনা তার মেয়ের চিকিৎসার জন্য রাস্তা খুঁজছিল। তারপর ছিল প্রসিকিউটর চা, যে তাকে প্রথমে ধরেছিল। রিপোর্টার জো, যে কিনা সত্য রিলেটেড যে কোনো তথ্য পাবলিশ করতে ভয় পেত না। গিয়ম তাদের আগে থেকেই টার্গেট করে রেখেছিল, কারণ সে জানতো তারা তাকে এই কেসে সাহায্য করবে। এটাই ছিল সেই সব প্রমাণ এবং তথ্য যা গিয়ম একত্র করে পার্ককে খুলে বলেছিল। তখনই পার্ক বুঝতে পারে কেন গিয়ম তাকে, চাকে এবং জোকে সহযোগী হিসাবে বেছে নিয়েছিল, কারণ তারা সবাই সেই শক্তিশালী লোকেদের বিরুদ্ধে লড়াই করতে চায় যারা আগে থেকে গিয়মকে আক্রমণ করেছিল। আর প্রতিপক্ষ তো খুবই প্রভাবশালী, ঘুষখোর পুলিশ, উচ্চপদস্থ কাউন্সিল সদস্যরা, এমনকি পুরো ঘটনার মূলে ছিলেন চায়ের বাবা। সব স্তরই যখন একসঙ্গে কাজ করছিল, তখন তাদের বিরুদ্ধে লড়াই করা সত্যি কঠিন ছিল। গিয়ম বলে যে সবকিছু শুরু করেছে সে আমিনা, চিয়ম গ্রুপ। তারপর সে পার্ককে বলে 17 জনকে মেরেছে এমন কেউ যদি হঠাৎ করে অদৃশ্য হয়ে যায় তবে কেমন হবে। পার্ক বলে তুমি কি চিন্তা করছো? ঠিক তখনই ডংচু তার লোকজন নিয়ে সেখানে এসে পৌঁছে যায়। একই সময় মিন গিয়ক চাকে খবর দেয় যে গিয়ম এখন পার্কের সঙ্গে আছে। চা দ্রুত সেখানে যাওয়ার জন্য রওনা দেয়। ডংসু এসে পার্কে জানায় যে সে গিয়মকে নিয়ে যাওয়ার জন্য এসেছে, কারণ গিয়ম নাকি তার তত্ত্বাবধানে আছে আর আবারও সে তাকে নিয়ে গবেষণা করবে। কিন্তু গিয়ম এতে রাজি হয় না। ডংসু তার মায়ের কথা তুললে সে প্রচণ্ড রেগে যায় এবং ডংসুর উপর আক্রমণ করে। তবে ডংসুর লোকেরা তাকে আঘাত করে থামিয়ে দেয়। এতে ডংসু ভীষণ রেগে যায়, কারণ তার গবেষণার বিষয়কে কেউ আঘাত করতে পারবে না। সে নিজের লোকজনকে মারধর করে এবং শাস্তি দেওয়া শুরু করে। সে তার লোককেই নির্মমভাবে মারতে থাকে। লোকটি দুর্বল হয়ে পড়ে। এরপর ডংসু গিয়মের কাছে এসে তাকে আবার পার্টনারশিপে কাজ করার প্রস্তাব দেয়, কারণ সে আসলে গিয়মকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য এসেছিল। তার গবেষণা চালিয়ে যাওয়ার জন্য তাকে গিয়মের দরকার। গিয়মের কিছু হয়ে গেলে সে তার কাঙ্ক্ষিত ওষুধ তৈরি করতে পারবে না। তারপর ডংসু গিয়মের দিকে হাত বাড়িয়ে দেয়। গিয়ম সেই হাত ধরে, কিন্তু সে তখনও প্রচণ্ড রেগে খুশছিল। হঠাৎ সে ডংসুর গলা চেপে ধরে। ডংসু তার লোকেদের শান্ত থাকার জন্য বলে আর কোনো কিছু না করার জন্য আদেশ দেয়। তারপর গিয়ম ডংসুর একটি সত্যি ফাঁস করে দেয়। জানা যায় যে ছোটবেলায় ডংসু নিজেই তার ব্যাপার গবেষণার পরীক্ষার বিষয় ছিল। গিয়ম যখন রিসার্চ করছিল তখন এই বিষয়ে জানতে পারে। ডংসু দাবি করে বলে সে নিজের ইচ্ছাতেই এসব কিছুতে অংশ নিয়েছিল। ডংসুর বাবা এমন এক ওষুধ তৈরি করতে চাইতেন যা সব রোগ সারিয়ে তুলতে পারে, এমনকি যেসব রোগের কোনো চিকিৎসা নেই। সেই লক্ষ্যেই ছোটবেলা থেকেই ডংসুর উপর পরীক্ষা চালানো হয়। তাই তার শরীর জুড়ে পরীক্ষার দাগ এবং ক্ষতের চিহ্ন রয়েছে। গিয়ম তাকে বাস্তবতা বোঝানোর চেষ্টা করে, কিন্তু ডংসু তা মানতে চায় না। সে যে কোনো মূল্যে তার স্বপ্ন পূরণ করতে চায়, সব রোগের চূড়ান্ত ওষুধের আবিষ্কারক হতে চায়। এসব শুনে গিয়ম আরও বেশি রেগে যায়। পার্ক তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু সে থামে না। সে ডংসুর মুখে আঘাত করে এবং তাকে মারার চেষ্টা করছিল। ডংসু নিজেকে প্রোটেক্ট করার চেষ্টা করে। ঠিক সেই সময় চা বাকি সব পুলিশকে নিয়ে ঘটনাস্থলে পৌঁছে যায়। তারা গিয়মকে থামাতে চায়। চা বলে আমরা চিয়ম গ্রুপের সব ইনলিগেল এক্সপেরিমেন্ট সম্পর্কে জানতে পেরেছি। কিন্তু গিয়ম খুব শান্ত থাকে আর বলে সবকিছুর জন্য এখন অনেক দেরি হয়ে গেছে। মানে তার একটাই লক্ষ্য ডংসুকে এখন মেরে ফেলা। তাকে আটকানোর জন্য হঠাৎ পুলিশ শুট করে। তখনই আমরা দেখি পার্কের হাতে গুলি লাগে। মানে পার্ক গিয়মকে বাঁচানোর জন্য গুলির সামনে চলে আসে। যারা কাছে আসতে চাইলে গিয়ম তাদের আসতে দেয় না, কারণ তার হাতে একটি ইনজেকশন ছিল। পার্ক তখন গিয়মকে বলে থামো, আর এখন সব মেনে নিয়ে শান্তভাবে বিষয়টা শেষ করি। প্রমিস করলাম এইবার তোমাকে বাঁচানোর জন্য যা করা লাগে করব। দয়া করে থামো, কারণ আমাদের দুজনের জন্য অনেক বেশি হয়ে যাচ্ছে। এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল গিয়ম গিভ আপ করে দিবে। সে উঠে দাঁড়ায় আর চাকে বলে প্লিজ আমার উকিলের খেয়াল রেখো। সে আবার ডংসুর দিকে ঝাঁপিয়ে পড়তে গেলে পুলিশ তাকে আবার শুট করে। শেষমেশ গিয়ম আস্তে আস্তে সেতুর দিকে সরে যায় এবং নিজেই নিচে ঝাঁপ দেয়, মানে আত্মহত্যার মতো করে। সবাই হতবাক হয়ে যায়, কেউ আর কিছুই করতে পারে না। এমনিকে তাকে খুঁজেও পাওয়া যায় না, কারণ নদীটি খুব বেশি গভীর এবং বড় ছিল। এরপর পার্ক গিয়মের রেখে যাওয়া একটি জিনিস চার হাতে তুলে দেয়। সেই ড্রাইভে প্রফেসর হান এবং ডংসুর বাবার পরিচালিত গোপন পরীক্ষার তথ্য ছিল, যার শিকার হয়েছিল মোট 223 জন মানুষ।
আর যাই হোক, আমরা দেখি মিউজিকের অবস্থা ক্রমেই ভালো হয়ে উঠছে। পরের দিন চা জনসাধারণের সামনে একটি ইন্টারভিউতে, কারণ গিয়মের হঠাৎ সেতু থেকে ঝাঁপ দেওয়া এবং পুলিশের ধাক্কার ঘটনা ইতিমধ্যে ভাইরাল হয়ে গিয়েছিল। চা সবার সামনে উচ্চপদস্থ ব্যক্তিদের অপরাধের তথ্য প্রকাশ করে, এমনকি নিজের বাবাও যে জড়িত এই বিষয়ে লুকায় না। পরে যখন তার বাবার মুখোমুখি হয়, সে তার বাবার দিকে তাকায়ও না, ফুল ইগনোর করে চলে যায়, কারণ সে আগেই সত্যটা জেনে গিয়েছিল এবং তার বাবার পক্ষ থেকে অনেক নিরীহ মানুষ, এমনকি কমিটির সদস্যরাও অনেক বেশি হ্যারাসের শিকার হয়েছে। সেদিন রাতে পার্ক আবার সেই সেতুতে যায়। তখন একটি ফ্ল্যাশব্যাক দেখি, যেখানে গিয়াম তাকে বলেছিল, যদি আমার কোনো কিছু হয়ে যায় তাহলে আমার স্টুডিওতে যেও, সেখানে সে ইতিমধ্যে ওষুধ তৈরি করে রেখেছে। এখন সিদ্ধান্ত পার্কের, সে চাইলে ওষুধটি বাজারে আনবে নতবা ফেলে দিবে, কারণ এতে হয়তোবা অনেক প্রাণ বাঁচবে নতবা অনেক প্রাণের মৃত্যু হবে। তাই পার্ক ওষুধটি ফেলে দিতে চাইছিল। ঠিক তখনই একটি অজানা ব্যক্তিগত নাম্বার থেকে তার ফোনে কল আসে। ফোনটি ধরতেই আন্দাজ করো কে কল করেছে। গিয়ম, সে বেঁচে আছে। এভাবেই শেষ হয় ব্লাডি ফ্লাওয়ারের গল্প। সিজন 2 আসবে কিনা কে জানে। যদি আসে আমি অবশ্যই এক্সপ্লেইন করব। আজকের জন্য এতটুকুই। আবার দেখা হবে নতুন কোনো ড্রামার রিভিউতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।